তাই ইন্টারন্যাশনালাইজেশনের বিষয়পত্রের সূচনা ধরে নেওয়া হয় যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হলো, তারপরে রাষ্ট্রগুলোর সঙ্গে রাষ্ট্রগুলোর সম্পর্কের গুরুত্ব সবাই বুঝতে পারলো এবং তারপরে ইন্টারন্যাশনালাইজেশনের সূচনা হচ্ছে। এবং এরপরে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি, যেটা হওয়া কাম্য ছিল না, যার জন্য অলরেডি লিগ অফ নেশনও তৈরি করা হয়েছিল। কিন্তু এই লিগ অফ নেশনের ফেলিওর এবং সেই সঙ্গে আন্তর্জাতিক রাজনীতি এগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঘটাতে সাহায্য করে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়। এই পর্যন্তও ঠিক ছিল, মানে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হয়েছে কোন ইয়ারে, 1914 থেকে 1918, আর তারপরে একটু গ্যাপ দিয়ে আবার শুরু হয়েছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার 1939-এর সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে, 1945-এ গিয়ে শেষ হয়ে গেছে। তাহলে একটা বিশাল বড় ঘটনা আন্তর্জাতিক ক্ষেত্রে ঘটলো। বিশ্বযুদ্ধ বলতে কি বোঝায় সেটা একটু জেনে রাখা উচিত। যে বিশ্বযুদ্ধ বলতে বোঝায় গোটা বিশ্ব, মানে প্রায় 200+ কান্ট্রি আছে। এখন 200+ কান্ট্রি মিলে যুদ্ধ করছে, এটাকে বিশ্বযুদ্ধ বলে না। বিশ্বযুদ্ধ তাকে বলে যেখানে দুটো কান্ট্রির মধ্যে যুদ্ধ হচ্ছে ঠিকই, বা 10খানা কান্ট্রির মধ্যে একদিকে 4টে কান্ট্রি আছে আর একদিকে 6টা কান্ট্রি আছে, দিয়ে তাদের মধ্যে যুদ্ধ হচ্ছে ঠিকই, কিন্তু এর প্রভাবটা শুধু এই কান্ট্রিগুলোর মধ্যে সীমিত নেই, এর প্রভাব এই 200টা কান্ট্রির উপরেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পড়েছে, তাকে আমরা বিশ্বযুদ্ধ বলি। তো সেই যুদ্ধের ব্যাপকতা আমাদেরকে প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইন্ডিকেশন করে। আরো অনেক যুদ্ধ হয়েছে, কিন্তু সেগুলোকে আমরা বিশ্বযুদ্ধ বলবো না, সেগুলো এরিয়াল ওয়াইজ কনফ্লিক্ট আমরা বলতে পারি। বা রিসেন্টলি এখন দেখতে পাচ্ছি ইউক্রেনের সঙ্গে রাশিয়ার প্রায় 4 বছর ধরে যুদ্ধ চলছে। বা আমরা ইরানের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ, যাতে ইসরায়েলের সঙ্গে ইউএসএও যুক্ত হয়েছে, যুগপৎ যুদ্ধ হচ্ছে ইরান, অন্যদিকে ইসরায়েল এবং ইউএসএ, এই যুদ্ধ কনস্ট্যান্টলি চলছে। তো এই রকম যুদ্ধগুলোকে, মানে 2টো 3টে 4টে 5টা দেশ যুদ্ধ করছে, এগুলোকে নর্মাল কনফ্লিক্ট বলে, এগুলো কোনো বিশ্বযুদ্ধ নয়। বিশ্বযুদ্ধ হতে গেলে তার ব্যাপকতাটা গোটা পৃথিবীর ওপর পড়তে হবে, তবে গিয়ে তাকে বলা যাবে। তাহলে তুমি বলতে পারো যে স্যার এই হরমুজ প্রণালীতে যে জাহাজ যেতে দিচ্ছে না, সেটা তো কারণ হচ্ছে ইরানের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ। তাহলে সেই যুদ্ধের প্রভাব তো আমাদের ইন্ডিয়ার ওপর পড়েছে। এরকম গোটা বিশ্বে যেখানে যেখানে অয়েল প্রয়োজন, সেই কান্ট্রিগুলোর প্রত্যেকের ওপর সেই প্রভাব পড়েছে। তাহলে এটাকে কেন আমরা বলবো না? এর প্রভাবও তো রয়েছে। গোটা বিশ্বের তেলের তেল প্রয়োজন নেই কোন কান্ট্রি? সব কান্ট্রির প্রয়োজন। তাহলে মোটামুটি ওভারঅল সবার উপরে পড়েছে। এবার বুঝতে হবে এটা কি সরাসরি যুদ্ধের প্রভাব, নাকি যুদ্ধজনিত কারণে কোনো ট্রেডিং বন্ধ হচ্ছে তার প্রভাব? এটা তো যুদ্ধের প্রভাব নয়, এটা যুদ্ধজনিত কারণে ট্রেডিং বন্ধ আছে তার প্রভাব। তাহলে সেটাকে আমরা যুদ্ধের প্রভাব বলবো না। সরাসরি যুদ্ধের প্রভাব হতে হবে, সেই প্রভাবটা ইনডিরেক্টলি হোক, কিন্তু প্রভাবটা যেন যুদ্ধের আঁচটা হয়। যুদ্ধের কারণে কিছু হয়েছে তার প্রভাব পড়ে আমার কোনো লাভ নেই, তাকে আমি বিশ্বযুদ্ধ বলবো না। তাই জন্য আমাদের এই হরমুজ প্রণালীর ইস্যু, যেটা ইরানের সঙ্গে ইসরায়েলের যুদ্ধে হচ্ছে, সেটাকে আমরা বিশ্বযুদ্ধ তকমা দেবো না, যদিও সেটাই গোটা বিশ্বের মোটামুটি 90% কান্ট্রির উপর তার প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রভাব পড়েছে। কিন্তু সেই প্রভাবটা যুদ্ধের নয়, সেই প্রভাবটা হচ্ছে যুদ্ধের প্রভাব, যেটা সেই প্রভাবের প্রভাব। তার মানে যুদ্ধের প্রভাবের প্রভাব আমার দরকার নেই, আমার যুদ্ধের সরাসরি বা ইনডিরেক্টলি প্রভাব যদি হয়, তবে তাকে আমি বলতে পারতাম এটা বিশ্বযুদ্ধ, যদি এরকম হতো যে গোটা 200, মানে গোটা মোটামুটি 150+ কান্ট্রির উপর তার প্রভাব পড়েছে। তাহলে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড ওয়ার্ল্ড পর্যন্ত ঠিক ছিল। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে যে ঘটনা ঘটলো, সেটা আমূল গোটা বিশ্ব ব্যবস্থাকে পরিবর্তন ঘটালো। কি সেই ঘটনা? 1945-এ আফটার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, ইউএসএ এর সঙ্গে ইউএসএসআর, তৎকালীন সোভিয়েত ইউনিয়ন, তার মধ্যে একটা মন কষাকষি শুরু হলো। এই কন্ডিশনটা এর আগে গোটা বিশ্বে কেউ কখনো প্রত্যক্ষ করেনি। কেন? এখানে কিন্তু এক পক্ষ আর এক পক্ষের বিরুদ্ধে একটা গুলিও ফায়ার করেনি। কিন্তু না ফায়ার করলে কি হবে? এই ফায়ার না করার পরেও এদের মধ্যে যে যুদ্ধের একটা কন্ডিশন তৈরি হয়, বাতাবরণ তৈরি হয়, সেটা আন্তর্জাতিক রাজনীতিতে একটা বিশাল পরিবর্তন ঘটায়। কি পরিবর্তন ঘটায়? গোটা বিশ্বকে দুটো ভাগে বিভক্ত করে দেওয়া হয়। ইউএসএ মূলত পুঁজিবাদী দেশগুলোর জোট, পুঁজিবাদী দেশ হিসাবে নিজেকে প্রমোট করে এবং সে তার পুঁজিবাদী ব্যবস্থাকে অন্য দেশেও প্রচার করতে চায়। অন্যদিকে ইউএসএসআর তৎকালীন সমাজতান্ত্রিক দেশ এবং সে সমাজতন্ত্রের আদর্শকেই অনুসরণ করে এবং অন্যান্য রাষ্ট্রে সেই সমাজতান্ত্রিক আদর্শকে প্রচার করতে চায়।
ফলে যত পুঁজিবাদী রাষ্ট্রগুলো ছিল তারা সবাই ইউএস এর সঙ্গ নিল, আর যারা সমাজতান্ত্রিক আদর্শের দিকে সাপোর্ট করছিল তারা সবাই ইউএসএসআর কে সাপোর্ট করলো। এভাবে গোটা বিশ্ব দুটো কেন্দ্রে পরিণত হয়, একদিকে ইউএস এর কেন্দ্র আর একদিকে হচ্ছে ইউএসএসআর এর কেন্দ্র। এটাকে বলা হয় বাই পোলার ওয়ার্ল্ড, দ্বিমুখী বিশ্ব। বাইপোলার ওয়ার্ল্ড কেন? কারণ সব কান্ট্রিগুলো এদেরকে, কেউ কেউ আছে যারা এদেরকে ইউএসএ কে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে, আর কেউ কেউ আছে ইউএসএসআর। এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যখনই কোনো কান্ট্রি ইউএসএসআর কে সাপোর্ট করছে, সঙ্গে সঙ্গে ইউএসএ তার শত্রু হয়ে যাচ্ছে, যেটা আমি জানি যে এনিমিজ এনিমি মাই এনিমি, আর এনিমিজ এনিমি মাই ফ্রেন্ড, আর এখানে হচ্ছে এনিমিজ ফ্রেন্ড মাই এনিমি। তো সেই কনসেপ্ট অনুযায়ী ইউএসএ এর সঙ্গে বন্ধুত্ব করা মানে বাই ডিফল্ট ইউএসএসআর এর শত্রু হওয়া, আর ইউএসএসআর এর সঙ্গে বন্ধুত্ব করা মানে বাই ডিফল্ট ইউএস এর শত্রু হওয়া। এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে এই রাষ্ট্রগুলোর মধ্যে যে যুদ্ধের বাতাবরণটা তৈরি হলো তার প্রভাব কিন্তু গোটা বিশ্বতে পড়ছে। মানে এরকমও হয়েছে যে এদের মধ্যে যুদ্ধ, এদেরকে বলা হয় ফার্স্ট ওয়ার্ল্ড, ইউএসএ কে বলা হয় ফার্স্ট ওয়ার্ল্ডের কান্ট্রি, আর একে বলা হয় সেকেন্ড ওয়ার্ল্ডের কান্ট্রি, আর বাকি যে অন্যান্য রাষ্ট্রগুলো রয়েছে তাদেরকে আমরা বলি থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রি। থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রির মধ্যে তাহলে আমাদের সাউথ, মানে সাউথের যে পোর্শন গুলো রয়েছে সাউথ জোনে, মানে লাতিন আমেরিকা, আফ্রিকা, এশিয়া, এই কান্ট্রিগুলোর মধ্যে পড়ে, ইন্ডিয়ার মধ্যে পড়ে। এই থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রিগুলোর সমস্যায় পড়ে গেছিল। কেন? প্রথমত থার্ড ওয়ার্ল্ডের ম্যাক্সিমাম কান্ট্রি কিন্তু সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের আগে পর্যন্ত কলোনি ছিল, মানে ব্রিটিশদের বা ফরাসিদের বা পর্তুগিজদের কলোনি ছিল। সাডেনলি তারা আস্তে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে আস্তে আস্তে স্বাধীনতা লাভ করছে, এবং স্বাধীনতা লাভ করার পরে তাদের সামনে কি আসছে? এই চয়েস, আইদার ইউএস এর দলে যোগ দাও না হয়তো ইউএসএসআর। তাহলে এখন সে যদি এই দলগুলোর মধ্যে যুক্ত হয়, কোন একটা দলে যুক্ত হওয়া মানে অন্য দলের চক্ষুশূল হওয়া, সেটা তার অর্থনৈতিক দিক থেকে ভালো নয়, কারণ আমরা জানি যে এই থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রিগুলোকে অনেক ডেভেলপিং প্রসেসের মধ্যে যে যেতে হয়, তাই প্রচুর তাদের অর্থের প্রয়োজন। তাই সেক্ষেত্রে এরকম পাওয়ারফুল কান্ট্রিগুলোর শত্রু না হয়ে যদি বন্ধু হয় তাহলে তাদের কাছ থেকে বিভিন্ন রকম সাহায্য পাওয়ার সুযোগ থাকে। তাই এখানে থার্ড ওয়ার্ল্ডের এই কান্ট্রিগুলোকে নেতৃত্ব দেওয়ার জন্য অবতীর্ণ হলো ভারতের আইডিয়া নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট। তৃতীয় বিশ্বের দেশগুলো এরকম আর একটা পক্ষ তৈরি করলো যে পক্ষটা নিজেদেরকে নির্দল পক্ষ বলে প্রচার করবে। এতে কি হলো? এই থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রিগুলো না তারা ইউএস এর চক্ষুশূল হলো, না তারা ইউএসএসআর এর, ফলে দুটো জোনের কান্ট্রিগুলোর সঙ্গে তাদের বন্ধুত্বও থাকলো, আবার তারা নিজেদের স্বাতন্ত্র্য বজায় রাখতে পারলো। তাদেরকে ইউএস এর পুতুলে পরিণত হতে হলো না, বা রাশিয়ার পুতুলে পরিণত হতে হলো না। সো এই থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রিগুলোর কনসেপ্টটাও আমাদের এখানে আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। এরপরে এই পোর্শনটা কন্টিনিউ চলেছিল আপ টু 1990। 1991-এ গিয়ে আমরা দেখব ইউএসএসআর 15টা কান্ট্রিতে ডিভাইড হয়ে যাচ্ছে। আগে ইউএস এর সেটা উইন ইউএসএ সেরকম ওই ইউএসএসআর এর বিভিন্ন কান্ট্রিগুলোকে বা রিজিওনাল যে অ্যাক্টিভিটি গুলো চলছিল তাদেরকে উদ্বুদ্ধ করলো যে তোমরা সেপারেট হও, এবং সেই সেপারেটিস্ট কনসেপ্টকে সাপোর্ট করে আমরা দেখব পূর্বতন সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়, এবং যার ফলে 1991 সালে ইউএসএসআর 15টা কান্ট্রিতে ডিভাইড হয়ে যায়। এতদিন যুদ্ধ চলছিল ইউএস এর সঙ্গে ইউএসএসআর এর, সেখানে ইউএসএসআর আর নেই, ভেঙে গেছে। তাহলে ইউএসএ একা আর কি করবে? তারা যুদ্ধের প্রয়োজন নেই। ফলে আস্তে আস্তে এই দ্বিমুখী যে বিশ্বের কনসেপ্ট ছিল বা বাইপোলার ওয়ার্ল্ডের যে কনসেপ্ট, সেটা আস্তে আস্তে মুছে গেল, এবং আমরা দেখব সেখানে ইউএসএ কেন্দ্রিক গোটা বিশ্ব হয়ে গেল। এই যে ট্রান্সফার করলো, পাওয়ার শিফট করলো, এটাকে আমরা বলি ইউনিপোলার ওয়ার্ল্ড। মানে এবার গোটা বিশ্বে একটাই দাদা থাকলো, সে হচ্ছে ইউএসএ। এবং তারপরে এই কন্ডিশনটা আপ টু 2000 পর্যন্ত চললো, 1991 থেকে 2000 সালে দেখা গেল যে এলপিজি মডেল গোটা বিশ্বে স্প্রেড করলো। এলপিজি মানে, এল মানে লিবারালাইজেশন, পি মানে হচ্ছে প্রাইভেটাইজেশন, আর জি মানে হচ্ছে গ্লোবালাইজেশন। অর্থাৎ ম্যাক্সিমাম কান্ট্রি তারা লিবারাল আইডিয়া গ্রহণ করলো, ব্যবসা বাণিজ্যে লিবারাল
অ্যাপ্রোচ রাখলো আর সেই সঙ্গে প্রাইভেটের ওপর জোর দিল, প্রাইভেটাইজেশনের ওপর জোর দিল এবং গোটা বিশ্ব জুড়ে তারা ব্যবসা বাণিজ্য করার দিকে জোর দিল, দ্যাট ইজ কল্ড গ্লোবালাইজেশন। এটা যে এন্টার করলো তখন শুধুমাত্র আর ইউএসএ একা কর্তৃত্ব করতে শুরু করলো, আস্তে আস্তে আমরা দেখবো পিআরসি মানে চায়না, ব্রাজিল, জাপান, জার্মানি, ইউকে, ইন্ডিয়া অবভিয়াসলি, এবং নতুন করে যে রাশিয়া তৈরি হলো সেও, এরা সবাই পাওয়ারফুল হয়ে উঠলো। তার ফলে এখন আর গোটা বিশ্ব কিন্তু কোনো একটা কান্ট্রির ক্ষমতার চারিদিকে ঘোরে না, বরং অনেকগুলো পাওয়ার ব্লক তৈরি হয়ে গেছে, যার ফলে এই মুহূর্তে গোটা বিশ্বকে মানে আফটার 2000 এর পর থেকে আস্তে আস্তে ইউনিপোলার শিফট টু মাল্টিপোলার ওয়ার্ল্ড, এই পুরো বিষয়টা মানে আমরা এখন আর কি মাল্টিপোলার ওয়ার্ল্ডে রয়েছে। এই পুরো সিস্টেমটা ক্লিয়ার, পুরো হিস্ট্রিটা মোটামুটি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আমাদের কিন্তু এই পোর্শনটা সেভাবে পড়তে হবে না, এটা আমাদের জানতে হলো। কেন জানতে হলো? যখনই কোনো রাষ্ট্রবিজ্ঞানে এরকম কোনো ঘটনা ঘটে, তখন যারা রাষ্ট্রবিজ্ঞানী তারা কিন্তু তোমার আমার মতো ওই ইনফরমেশন বেসিস সেটাকে বোঝে না, তারা ওর ভেতরের থিওরিটাকে বোঝার চেষ্টা করে এবং তারা নিজেরাও কিছু নতুন নতুন তত্ত্ব দিয়ে চেষ্টা করে এইসব সমস্যাকে দূর করতে। সেটা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সমস্যা হোক, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সমস্যা হোক, কিংবা ইউনিপোলার ওয়ার্ল্ডের দাদাগিরি হোক ইউএস এর, এই সমস্ত কিছুকে তারা চেষ্টা করে যেটাকে সহজ করতে, এটাকে আরো মানে এত ঝামেলাপূর্ণ না করে বরং সেটাকে যতটা সম্ভব যেসব প্রবলেম গুলো সেই প্রবলেম গুলো সলভ করতে। যে কোনো বিজ্ঞানী তাই করে, আমরা ফিজিক্স কেমিস্ট্রি যে বিভিন্ন যে ইনভেনশন গুলো হয় কি থেকে হয়, সবই তো সমস্যাগুলোর নিরসন করতে গিয়ে। যে আমরা দেখি বিভিন্ন বিভিন্ন রোগ বাগের যেসব ওষুধ বার হয়, এই ওষুধগুলো কেন বের হয়? এইসব রোগগুলো প্রবলেম আর তার সলিউশন হচ্ছে এইসব ভ্যাকসিন গুলো বা এইসব মেডিসিন গুলো। সেরকমই রাষ্ট্রবিজ্ঞান তো সোশ্যাল সায়েন্স, তো সোশ্যাল সায়েন্সে এখানে তো এরকম মেডিসিন হবে না, এখানে সোশ্যাল সায়েন্সের সমস্যা সোশ্যালি থিওরি দিয়ে সলভ করতে হবে। এই থিওরির মধ্যে আমাদের মেনলি যে থিওরিগুলো রয়েছে, একটা হচ্ছে ক্লাসিক্যাল রিয়েলিজম, তারপরে আছে নিও রিয়েলিজম, তারপরে আছে লিবারাল অ্যান্ড নিও লিবারাল, তারপরে আছে মার্কসিস্ট ডিপেন্ডেন্সি থিওরি যেটা ফ্র্যাঙ্কের, ওয়ার্ল্ড সিস্টেম থিওরি যেটা হচ্ছে ইমানুয়েল ওয়ালারস্টাইনের, আর আছে ফেমিনিস্ট থিওরি। টোটাল এই পাঁচটা মানে অ্যাকচুয়ালি চারটে এবিসিডি করা আছে, বাট ওর মধ্যে একটার মধ্যেই দেখবে লিবারাল, নিও লিবারাল আর ক্লাসিক্যাল রিয়েলিজম আর নিও লিবারালিজম আছে। এইভাবে টোটাল 6টা মোটামুটি আমাদের এখানে থিওরি পড়তে হবে। তো আমরা প্রথমে ক্লাসিক্যাল রিয়েলিজমের কনসেপ্টে ঢুকবো। ক্লাসিক্যাল রিয়েলিজম কি বলে? সে বলে যে গোটা বিশ্বের, এটা সময়কাল হচ্ছে মোটামুটি ওই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হওয়ার আগে, যখন আমাদের ভারতবর্ষে ব্রিটিশরা রুল করেছে, সেই সময়কালটাকে যদি একটু আমরা ভাবি, তাহলে আমরা বুঝতে পারবো যে সেই সময় রাষ্ট্রগুলো আজকের মতো রিলেশনে ছিল কিনা। আজকে যেরকম আমরা দেখতে পাই বিভিন্ন রাষ্ট্র ক্ষমতাশালী, সেই সময় কি রাষ্ট্রগুলো এতটা ক্ষমতাশালী ছিল, নাকি দু একটা কান্ট্রি পাওয়ারফুল ছিল? বলতে পারবে অনন্যা? হ্যাঁ স্যার। আমাদের ভারতবর্ষে যখন রুলিং করছিল ব্রিটিশরা, সেই সময় কি শুধু ব্রিটিশটাই পাওয়ারফুল ছিল নাকি আরো অনেক কান্ট্রি পাওয়ারফুল ছিল? স্যার ব্রিটিশরা ছিল। না, শুধু কি ব্রিটিশদের কলোনি ছিল ইন্ডিয়াতে? শুধু ব্রিটিশদের কলোনি ছিল না, আরো তো অনেক ছিল। পর্তুগিজরা ছিল, ফরাসিরা ছিল, স্প্যানিশরা ছিল। তাহলে শুধু ব্রিটিশটা একা পাওয়ারফুল ছিল না। যদি একা পাওয়ারফুল থাকতো তাহলে অন্য কাউকে কলোনি করতে দিত? এই যে চন্দননগর ফরাসিদের উপনিবেশ ছিল, তাহলে চন্দননগর কলকাতায় ছিল ব্রিটিশরা, আর চন্দননগরে ফরাসিরা থাকতে পারতো? যদি ব্রিটিশটা খুব পাওয়ারফুল থাকতো ফরাসিদের তো ভাগিয়ে দিত। তাহলে সব কান্ট্রিগুলো সেই সময় ফ্রান্স, ব্রিটেন, ওদিকে হচ্ছে স্পেন, পর্তুগাল, সবাই পাওয়ারফুল ছিল। এই যে সবাই পাওয়ারফুলের কনসেপ্টটা আজকের দিনের সঙ্গে মিলছে? আজকে কোনো একটা কান্ট্রি কিন্তু আর পাওয়ারফুল নেই গোটা বিশ্বে।
অনেকগুলো পাওয়ার ব্লক তৈরি হয়ে গেছে। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের আগে ঠিক তাই ছিল। তাহলে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার কেন হলো? ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হওয়ার পেছনে অন্যতম কারণ ছিল রাষ্ট্রগুলোর নিজের ক্ষমতা জাহির করা। কিরকম? আগে আমরা পড়েছি যে একটা ছোট নগর রাষ্ট্র তার আর একটা নগর রাষ্ট্রের উপর অ্যাটাক করতো, তারপরে দখল করে নিয়ে তার জিনিসপত্র সব কেড়ে করে নিত। তো এই যে কেড়ে করে নেওয়ার কনসেপ্ট, এখন কোন রাষ্ট্রে কেউ যুদ্ধ করলে তাকে আক্রমণ করে তার সব জিনিসপত্র কেড়ে করে নেয়, বা আগে যেমন হতো সেই দেশের সব মানুষজনকে কৃতদাস করে রেখে রেখে দিত। এখন কি তা হয়? এখন হয় না। কেন হয় না বলতে পারবে? এখন কোনো দেশকে যদি হামলা করে, অ্যাটাক করে, তারপরে সেই দেশকে হারানোর পরে সেই দেশের লোকজনকে কৃতদাস করে না, আবার সেই দেশের জিনিসপত্র লুটও করে নেয় না। কেন নিতে পারে না? কারণ এখন আন্তর্জাতিক আইন আছে। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার যখন হয়েছে তখন আন্তর্জাতিক আইন ছিল না। আন্তর্জাতিক আইন ছিল না বলেই যার যত ক্ষমতা সেটা প্রতিষ্ঠা করার জন্য তারা অন্য দেশের উপরে আক্রমণ করতো। যেমন আলেকজান্ডার। আলেকজান্ডার আমরা জানি গোটা বিশ্বের ম্যাক্সিমাম জায়গা দখল করে নিয়েছিল। বা আমাদের যদি ভারতবর্ষের টেরিটরি চিন্তা করো, বিভিন্ন সময় সেটা গুপ্ত সাম্রাজ্য হতে পারে, মৌর্য সাম্রাজ্য হতে পারে, বিভিন্ন মুসলমান শাসক যারা ছিলেন তাদের শাসন ব্যবস্থা হতে পারে। সবাই কি করেছে? নিজের শাসন ব্যবস্থা যত সম্ভব বৃদ্ধি করেছে, অন্য রাষ্ট্রের উপর আক্রমণ করেছে, তাকে দখল করে নিয়ে আবার তার সাম্রাজ্যটাকে বাড়িয়েছে। এভাবে তার সাম্রাজ্যটাকে ম্যাক্সিমাম করার চেষ্টা করেছে। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের যুদ্ধ এক্স্যাক্টলি সেই কারণেই ঘটে। তাহলে এই কন্ডিশনটা ঠিক কি করে হবে? যারা রাষ্ট্রবিজ্ঞানী তারা তো চায় না যে যুদ্ধ হোক, তারা চায় যুদ্ধ না হোক। তাহলে এই যুদ্ধ যাতে না হয় তার জন্য তারা বললো আমরা লিগ অফ নেশনের মতো একটা বডি তৈরি করব, যে এই যুদ্ধের সমস্যা মেটাবে। মানে আর যাতে সে যুদ্ধ না হতে দেয়। দেখো রাষ্ট্রগুলোর মধ্যে যুদ্ধ কি জন্য হচ্ছে? একে অন্যের প্রতি অবিশ্বাস, অন্যের প্রতি কারোর রাগ হতে পারে, সেইগুলো প্রসার হচ্ছে বলেই একটা সময় গিয়ে তারা এতটাই লিমিটলেস হয়ে যাচ্ছে সেই বিরক্তিগুলো, যে তারা একে অন্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। তাহলে সেই কন্ডিশন যাতে না হয় তাই আমরা একটা ফোরাম বানাবো, যেটা হচ্ছে লিগ অফ নেশন। এই লিগ অফ নেশনে কিন্তু ইউএসএ মেম্বারশিপ নিচ্ছে না। কেন নিচ্ছে না? ইচ্ছা করে নিচ্ছে না এরকম নয়। সেই সময় ইউএস এর প্রেসিডেন্টের ইচ্ছে থাকা সত্ত্বেও কংগ্রেস, মানে ইউএস এর যে আইনসভা, সেই কংগ্রেস কিন্তু ইউএসএ কে লিগ অফ নেশনের মেম্বারশিপ নিতে আটকায়। তাই ইউএসএ চাইলেও, ইউএস এর প্রেসিডেন্টের ইচ্ছে থাকলেও ইউএস এর প্রেসিডেন্ট কিন্তু লিগ অফ নেশনের মেম্বারশিপ নিচ্ছে না। এর ফলে একটা বিশাল পাওয়ারফুল কান্ট্রি সে যদি এরকম পাওয়ার ব্লকের মধ্যে না থাকে, তাহলে স্বাভাবিকভাবেই সেটা একটা দুর্বল সংগঠন তৈরি করবে। তাহলে আমাদের প্রথম বিশ্বযুদ্ধে যেসব বিভীষিকা হয়েছিল, যেসব খুন খারাপি হয়েছিল, তাই দেখে গোটা বিশ্বের ম্যাক্সিমাম কান্ট্রি শিহরিত হয়েছিল। এবং এই হয় না, এই যে আমরা একটা সময় পড়েছি অশোক একটা সময় কি ছিল, প্রচুর খুন খারাপি করতো, তারপরে কলিঙ্গের যুদ্ধ হলো, কলিঙ্গের যুদ্ধের পরে অশোকের মনোভাব পাল্টে গেল, সে হয়ে গেল এবার ধর্মাশোক। আগে ছিল চণ্ডাশোক, এখন হয়ে গেল ধর্মাশোক, আমরা পড়েছি হিস্ট্রিতে। তাহলে সেটা এখানেও আমরা দেখতে পাবো। একই রকম ভাবে গোটা বিশ্বের যেসব কান্ট্রি যুদ্ধ করেছিল বা যারা যুদ্ধ দেখেছে, হয়তো ডিরেক্টলি ইনভলভ হয়নি, তারা যুদ্ধের ভয়াবহতা সম্পর্কে অত্যন্ত অভিজ্ঞতা লাভ করার ফলে তারা যুদ্ধ থেকে এবার দূরে থাকার চেষ্টা করছে। তাই স্বাভাবিকভাবেই যারা আন্তর্জাতিক রাজনীতির বিশারদ, সেই বিশেষজ্ঞরা তারা বললো হ্যাঁ তাহলে মানে এখানে লিগ অফ নেশন তৈরি করে দিলাম, এমনিও সব ভয় পেয়ে গেছে যুদ্ধ দেখে, আর কেউ যুদ্ধ করবে না। কিন্তু অদ্ভুত ভাবে এটা যদি 1918 হয়, মানে আমি 20 ধরলাম, আর মাত্র 18 বছর, 19 বছর, 18-19 বছরের মধ্যেই আবার দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়ে যাচ্ছে। এটার কারণ হচ্ছে মানুষের, আমরা জানি মনের মধ্যে একরকম থাকে, সামনে আর একরকম। রাষ্ট্রগুলোও তাই করলো। রাষ্ট্রগুলো তাদের যে আন্তর্জাতিক পলিটিক্স তাদের সামনে দেখালো আমরা এরকম, আর পেছনে পেছনে তারা কিন্তু যুদ্ধের ব্যবস্থা করছে। এবং সেই সময় স্পেশালি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের ক্ষেত্রে আমরা দেখব জাপান, জার্মানি, ইটালি, এই রাষ্ট্রগুলোতে টোটালিটেরিয়ান গভর্নমেন্টাল মেকানিজম তৈরি হয়েছিল, সর্বাত্মকবাদী রাষ্ট্র ব্যবস্থা, যেখানে উগ্র উগ্র জাতীয়তাবাদীকে প্রচার করা হচ্ছিল। এবং সেই উগ্র জাতীয়তাবাদী ভাবধারা তাদেরকে এটা প্রভোগ করে যে দেখো আমরা হচ্ছি শ্রেষ্ঠ জাতি, তাই অন্য কোনো জাতি আমাদের মতো পাওয়ারফুল নয় সেটা প্রুভ করার জন্য
অন্য জাতির ওপর আমাদের আক্রমণ করতে হবে, তাদেরকে আমাদেরকে আইদার মেরে ফেলতে হবে, না হয়তো তাদেরকে আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে, তাদেরকে আমাদেরকে দখল করতে হবে। এই দখলদারি ভাবনা চিন্তা, সেটা জাপান হোক, সেটা জার্মানি হোক কিংবা ইটালি হোক, এটা কিন্তু লিবারাল কান্ট্রির যেসব দেশগুলো তারা পছন্দ করছিল না। কেন করছিল না? এখানে কারণ কিন্তু এরকম নয় যে তারা এই ব্যাপারটাকে জনগণ বিরোধী মনে হচ্ছে, হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে, এরকম নয়। যদিও তারাও কিন্তু খাতায় কলমে দেখালো তারা সেই জন্যই করছে। আমরা জানি যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরে এই সময়কালটা, মানে এই 1925-30 এই সময়কালটাতে ইংল্যান্ডের শিল্প বিপ্লব শুরু হয়, এবং ইংল্যান্ডের শিল্প বিপ্লব কিন্তু অন্যান্য দেশেও স্প্রেড হয়, যার প্রভাব আমাদের ভারতবর্ষের মতো কলোনিয়াল কান্ট্রিগুলোতেও পড়ছিল। তাহলে একটা কান্ট্রি এখন কিন্তু যা উৎপাদন করছে আগে নিজের দেশে বিক্রি করতে হতো, এবং সেই দেশের প্রয়োজন ফুরিয়ে গেলে তার গল্প শেষ। কিন্তু এখন তারা দেখলো নিজের দেশের মার্কেট ছাড়াও আমার আরো বিদেশের মার্কেটগুলোও পড়ে আছে। আমার যখন কারখানাগুলোতে এত উৎপাদন হচ্ছে, আমি কেন তাহলে বিদেশের মার্কেটগুলোকে ধরবো না? কেন আমি বিদেশের মার্কেটে আমার জিনিসগুলো বিক্রি করব না? তাই এখানে আমরা দেখব এই সব ওয়েস্টার্ন কান্ট্রিগুলো ব্যবসা বাণিজ্যের দিকে মুখ, মানে ব্যবসা বাণিজ্যের দিকে ফোকাস করে। একটা রাষ্ট্র ব্যবস্থা সরকার হিসেবে সেও তাই দেখবে যে তার দেশের ব্যবসা বাণিজ্য যাতে বৃদ্ধি পায়। যত ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পাবে তত ব্যবসা থেকে যে কর আদায় হবে সেটা রাষ্ট্রের ইনকাম বাড়াবে, এবং তা রাষ্ট্রের ওভারঅল যে শক্তি সেটাও বৃদ্ধি করবে। রাষ্ট্রের যদি টাকা বেশি থাকে তখন সে সেই টাকা দিয়ে ডিফেন্স সিস্টেম স্ট্রং করতে পারবে, সেই টাকা দিয়ে সে দেশের শিল্প, মানে বিভিন্ন পরিকাঠামো তৈরি করতে পারবে, উন্নয়ন করতে পারবে। তাহলে এইটাই রাষ্ট্রগুলোকে প্রভাব করলো, সরকারগুলোকে প্রভাব করলো। তার মানে ওয়েস্টার্ন কান্ট্রিগুলো অলরেডি নিজেদের ব্যবসা বাণিজ্য প্রসার করতে চাইছিল, আর সেই প্রসার করাটাকে আটকাচ্ছে কে? এই জাপান, জার্মানি, ইটালির মতো কান্ট্রি। তাই স্বাভাবিকভাবে আমরা দেখব এই কান্ট্রিগুলোর বিরুদ্ধে এই সব কান্ট্রিগুলো জোট করতে শুরু করছে। কোন কান্ট্রিগুলো জোট করতে শুরু করছে? এই ইউকে, ইউএসএ, ফ্রান্স, রাশিয়া, সেই সময় মানে ইউএসএসআর অবভিয়াসলি, এরা সবাই একসঙ্গে জোট করে বলছে আমরা এই জাপান বা জার্মানির মতো কান্ট্রিগুলোর বিরুদ্ধে অ্যাটাক করব। এবং এভাবেই আমরা দেখব সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সূচনা হচ্ছে। পোল্যান্ডে আক্রমণ, এবং তারপরেই কিন্তু সেপ্টেম্বর 1, 1939-এ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার স্টার্ট হয়ে যায়। এই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার তাহলে হলো কি জন্য? হলো উগ্র জাতীয়তাবাদ, মানে আমরা ন্যাশনালিজমের কনসেপ্ট পড়েছি, ন্যাশনালিজমের কনসেপ্টের মাধ্যমেই একটা রাষ্ট্র তৈরি হয়। সেখানে এখানে রাষ্ট্রগুলো যেখানে আগে আইডিয়ালিস্ট ভাবনা চিন্তা করছিল যে আমরা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে, আইডিয়ালিজম বলছে যে আর আমরা যুদ্ধ টুদ্ধ করবো না, আমরা রাষ্ট্রগুলোর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবো। কিন্তু সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের এই যুদ্ধ রাষ্ট্রগুলোকে বাধ্য করলো রিয়েলিস্টিক ভাবনার দ্বারা উদ্বুদ্ধ হতে। রিয়েলিস্টিক ভাবনা দুরকম কথা বলে, এবং প্রায় এটা একে অন্যের উল্টো। একটা বলে যে নিজেকে শক্তিশালী করো, স্ট্রং করো, ডিফেন্স সিস্টেম হতে পারে, অর্থনীতি হতে পারে, সবকিছুতে স্ট্রং করো, কারণ যে কোনো সময় তোমার ওপর অ্যাটাক হতে পারে। তাহলে অ্যাটাককে আটকানোর মতো ক্ষমতা এবং দেশের মানুষকে রক্ষা করার মতো ক্ষমতা তৈরি করার জন্য আমাকে সবসময় নিজের ডিফেন্সকে স্ট্রং করতে হবে, নিজের অর্থনীতিকে স্ট্রং করতে হবে। অন্যদিকে এ আবার এটাও বলছে যে যদি আমি যুদ্ধ শুরু করি তাহলে তার নিটফল হচ্ছে 0। তাই যুদ্ধ আমি চেষ্টা করব দূরে থাকতে যুদ্ধ থেকে। এই যুদ্ধ না হওয়ার বিভিন্ন রিয়েলিস্টিক অ্যাপ্রোচ তৈরি হলো, যেমন ব্যালেন্স অফ পাওয়ার। ব্যালেন্স অফ পাওয়ার কি বলে? সে বলে আমার ওপর কোনো দেশ তখনই অ্যাটাক করবে যখন আমি দুর্বল হব, তাই না? আমি যদি একটা কান্ট্রি হই, আমি কোনো একটা কান্ট্রিকে তখনই অ্যাটাক করব যখন সে দুর্বল হবে। কিন্তু যদি সে পাওয়ারফুল হয় তার উপর আমি অ্যাটাক করতে ভয় পাবো, কারণ সে তাকে অ্যাটাক করলে সেও তো আমাকে অ্যাটাক করবে। তাই যদি কারোর পাওয়ার একটু বেড়ে যায়, মানে দাঁড়িপাল্লা যেমন হয়,
একদিকের পাল্লা যদি একটু নিচে নেমে যায়, তার মানে বুঝতে হবে তার ক্ষমতা বেড়ে গেছে। তখন কিন্তু অন্য দিকের পাল্লাকে বাড়ানোর জন্য সে কি করে, বিভিন্ন রকম ব্যবস্থা গ্রহণ করে। আমরা বলি ডিপ্লোম্যাটিক কনসেপ্ট ফলো করে। কিরকম? একটা দেশের ডিফেন্স সিস্টেম, মানে ধরো 1000 ট্যাঙ্ক তৈরি করে ফেললো বা কিনে ফেললো বিদেশ থেকে, তাহলে তো তার শক্তি বাড়লো, সেখানে প্রচুর খরচও হলো। কিন্তু নতুন ডিপ্লোম্যাটিক আইডিয়া বলছে যে শুধুমাত্র এই ট্যাঙ্ক কিনলেই পাওয়ার বাড়বে এরকম নয়, আমাকে অন্য রাষ্ট্রের সঙ্গেও বন্ধুত্ব স্থাপন করতে হবে। আজ এখানে এক্স কান্ট্রি পাওয়ারফুল, আর এখানে ওয়াই কান্ট্রি কম পাওয়ারফুল। ওয়াই কান্ট্রির ক্ষমতা নেই এক্ষুনি 1000 ট্যাঙ্ক কেনার, তাই সে যেটা করতে পারে, সে সেটা করতে পারে হচ্ছে সে জেড এর সঙ্গে আর ডাব্লুর সঙ্গে বন্ধুত্ব করতে পারে। এদের অনেক ক্ষমতা আছে, এদের সঙ্গে বন্ধুত্ব করা মানে এর এখন একা নয়, 3 জন। তাই এর ক্ষমতা যেটা বেড়ে গেছিল, আবার এই দুজনের সঙ্গে পাল্লা ভারী করে দেওয়ার কারণে এরও কিন্তু পাল্লা আবার সমপর্যায়ভুক্ত হবে। এভাবে ভারসাম্য, শক্তি সাম্যের কনসেপ্ট, ব্যালেন্স অফ পাওয়ারের কনসেপ্ট রিয়েলিস্টিক ভাবনায় যুদ্ধকে আটকালো। এছাড়াও আমরা দেখব সেই সময় নিউক্লিয়ার পাওয়ার অকুপাই বা নিউক্লিয়ার উইপেনের ব্যবহার অলরেডি হয়ে গেছে। কারণ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে আমরা জানি যে জাপানে হিরোশিমা এবং নাগাসাকি দুটো শহরে 6ই আগস্ট আর 9ই আগস্ট দুটো পারমাণবিক বোমা পড়েছে, লিটিল লিটিল বয় আর ফ্যাট ম্যান। এবং সেই দুটো পারমাণবিক বোমা গোটা বিশ্বের মানুষকে শিখিয়েছে যে পারমাণবিক বোমা থাকতে পারে, কিন্তু সেটা ব্যবহার করা যাবে না। কিন্তু যদি কেউ পারমাণবিক বোমা তৈরি করে ফেলতে পারে, তাহলে অন্যজনকে তো সে চমকাতে পারবে যে আমার কাছে পারমাণবিক বোমা আছে, আমি তোর দেশে ফেলবো। এটা অন্য দেশকে ভীত সন্ত্রস্ত করবে। এই নিউক্লিয়ার পাওয়ারের ক্ষমতা দখল করা, এটাও আর একটা ব্যালেন্স অফ পাওয়ার। যদি একটা কান্ট্রি এই পাওয়ারটাকে দখল করে ফেলছে, তো অন্য কান্ট্রির নেই সেই পাওয়ার, বিশেষ করে প্রতিবেশী রাষ্ট্র যদি হয়, তাহলে সেই রাষ্ট্র কিন্তু কি করবে, তার তো এক্ষুনি তো কালকের মধ্যেই হয়ে যাবে না, তো ম্যাগি ম্যাগি নুডলস নয় যে 2 মিনিটের মধ্যে হয়ে যাবে। তাহলে তার এখন যেটা করতে পারে সেটা হচ্ছে সে আবার ডিপ্লোম্যাটিক ব্যবহার করতে পারে, ডিপ্লোম্যাটিক কনসেপ্টকে, কূটনৈতিক আইডিয়া ব্যবহার করে সে নিউক্লিয়ার পাওয়ার আছে এমন কান্ট্রির সঙ্গে বন্ধুত্ব করে নাও, তাহলে তোমার দেশে যদি কেউ নিউক্লিয়ার অ্যাটাক করে, তাহলে সে কিন্তু ওই বন্ধু রাষ্ট্রের সাহায্য নিয়ে তার বিরুদ্ধেও করতে পারবে। যেমন রিসেন্টলি আমরা দেখবো যে মিডিল ইস্টের কিছু কান্ট্রি তারা হচ্ছে পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব করেছে, এটা বলেছে যে পাকিস্তান তাদেরকে পারমাণবিক বোমা ব্যবহার করতে দেবে। এটা ওয়ান কাইন্ড অফ ব্যালেন্স অফ পাওয়ারেরই কনসেপ্ট। তাহলে এভাবে রিয়েলিস্টিক অ্যাপ্রোচ রাষ্ট্রগুলোকে যুদ্ধ করতে যেমন সবসময় তৈরি থাকতে বলছে, তেমন আবার যুদ্ধ যাতে না করে, যুদ্ধ থেকে কোনো লাভ যেহেতু নেই, তাই যুদ্ধ থেকে দূরে থাকার আইডিয়াও দেয়। তো এভাবে আমরা ওয়ান বাই ওয়ান এই প্রত্যেকটা থিওরিতে শিফটিং করতে দেখব আন্তর্জাতিক বিশ্বকে, এবং আমরা দেখব বর্তমানে রিয়েলিস্টিক অ্যাপ্রোচই ফলো হচ্ছে, কিন্তু সেই রিয়েলিস্টিক অ্যাপ্রোচের মধ্যে অনেক কিছু আমরা দেখব যে পরিবর্তিত পরিস্থিতি অনুযায়ী সেটাকে মডিফাইও করে নিচ্ছে, যেটা আমরা ওই ওয়ালারস্টাইনের যে ওয়ার্ল্ড সিস্টেম আছে সেই ওয়ার্ল্ড সিস্টেমের কনসেপ্টে পাবো। ওয়ার্ল্ড সিস্টেমের কনসেপ্টটা দেখার আগে প্রথমে ক্লাসিক্যাল রিয়েলিজম দিয়ে স্টার্ট করি। ক্লাসিক্যাল রিয়েলিজম, এটা শুরু হয়েছিল ওই থুসিডিয়াস, তারপর হচ্ছে মেকিয়াভেলির কথা বলতে পারি আমরা, আমাদের ভারতবর্ষের কৌটিল্যের কথা বলতে পারি, এরা হচ্ছে সব এর প্রধান থিঙ্কার্স। নিকোলো মেকিয়াভেলি, হবসের কথা বলতে পারি, আর মর্গেনথাউ। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে মর্গেনথাউ সব থেকে পপুলার। ক্লাসিক্যাল রিয়েলিজম কি বলছে? বলছে
politics as a struggle for power among states, কে কত ক্ষমতাশালী হয়ে উঠতে পারে সেটার খেলা, সেটার স্ট্রাগল, সেটার যুদ্ধ, মানে সেটা নিয়ে সবারই লড়াই চলছে। এবং এখানে হিউম্যান নেচারকে খারাপ মনে করা হয়, মানুষ সবসময় খারাপ, তাই কাউকে বিশ্বাস করা যাবে না। হিউম্যান নেচার ইজ সেলফিশ, স্বার্থপর, পাওয়ার সিকিং, ক্ষমতা লোভী, আর কনফ্লিক্ট প্রোন, সবসময় যুদ্ধ করতে যায়, দাঙ্গা করতে চায়, কোনো ধৈর্য নেই। তাহলে এইগুলো যদি আমরা ইন্টারন্যাশনাল রিলেশনের কনফ্লিক্টকে বোঝার জন্য ইউজ করি, তাহলে কি কি ফিচার এখান থেকে আমরা পেতে পারি? 1 নম্বর, ইন্টারন্যাশনাল রিলেশনে স্টেট হচ্ছে মেন অ্যাক্টর, প্রিন্সিপাল অ্যাক্টর আমরা বলতে পারি, স্টেট ইজ দ্য প্রিন্সিপাল অ্যাক্টর। সবকিছু স্টেটকে কেন্দ্র করে, রাষ্ট্রকে কেন্দ্র করে হয়, রাষ্ট্রের ক্ষমতা বাড়াতে চাইছে। 2 নম্বর, ইন্টারন্যাশনাল রিলেশনের ক্লাসিক্যাল রিয়েলিজম থিওরি বলে যে ন্যাশনাল ইন্টারেস্ট সবসময় সুপ্রিম হবে, দেশের স্বার্থ হচ্ছে সবসময় শ্রেষ্ঠ। তার জন্য যদি কোনো আনএথিক্যাল কাজ করতে হয় সেটাও করা যাবে। আমরা বলি না যুদ্ধ, এবং যুদ্ধে কোনো অন্যায় বলে কিছু হয় না, যা করবে তাই ন্যায়। ইন্টারেস্ট, ন্যাশনাল ইন্টারেস্ট ইজ সুপ্রিম, সবার উপরে থাকে। থার্ড ফিচার, পাওয়ার ইজ দ্য কি অবজেক্ট, ক্ষমতা দখলের লড়াই তো মেন, তাহলে পাওয়ার ইজ দ্য কি অবজেক্টিভ। 4 নম্বর আমরা বলতে পারি কনফ্লিক্ট, ওয়ার, দিস আর ন্যাচুরাল ম্যাটার। কেন ন্যাচুরাল ম্যাটার? কেন? কারণ মানুষ তো দাঙ্গাবাজ, তো সে যখন রাষ্ট্র ব্যবস্থায় ক্ষমতা তার হাতে আসবে, সে তো যুদ্ধই করতে চাইবে। তাই এটা একটা ন্যাচুরাল ম্যাটার, কোনো আনন্যাচুরাল ম্যাটার নয়। আর মোরালিটির কোনো গুরুত্ব এখানে নেই, মোরালিটি হ্যাজ লিমিটেড, কেউ মোরালিটি নিয়ে যুদ্ধ করে না। তা না হলে আমেরিকায় ইরানের জলের ট্যাঙ্কগুলোকে ব্লাস্ট করে দেয়, যেখানে অলরেডি জলের জন্য মানুষের সমস্যা, সেখানে জলের প্ল্যান্টগুলোকে বোম মেরে নষ্ট করে দিয়েছে। ব্রিজ, সিভিলিয়ানদের যে নর্মাল ব্রিজ, সেই ব্রিজ ভেঙে দিয়েছে। তাহলে এগুলো পুরোপুরি মোরালিটি ব্রেক করেছে। যদিও ইন্ডিয়ার সঙ্গে আমরা কদিন আগে দেখেছি অপারেশন সিন্ধু, তাতে কিন্তু ইন্ডিয়া আবার খুব কেয়ারফুলি শুধুমাত্র ওই টেরোরিস্টিক্যাল এরিয়াগুলোকে অ্যাটাক করেছে, সিভিলিয়ান প্লেসে কোনো অ্যাটাক করেনি। কিন্তু ওদিক থেকে আবার যখন পাকিস্তান ইন্ডিয়ার উপর অ্যাটাক করেছে, তখন আবার ওরা মোরালিটি লেস করেছে। আমরা দেখবো ওই বিভিন্ন জায়গায় যে সেলগুলো ফেলছিল গ্রামের দিকে, আমাদের বর্ডার এরিয়ার যে গ্রামগুলো আছে, সিভিলিয়ানদের ওপর সেই সেলগুলো ফেলছিল। তো এই জন্য মোরালিটি যুদ্ধে সব দেশ ফলো করবে এরকম কোনো গ্যারান্টি নেই। তাই ধরে নাও যে মোরালিটি হ্যাজ অলওয়েজ লিমিটেড রোল। তাহলে কোথায় মোরালিটিকে বেশি গুরুত্ব দেওয়া হয় বলতে পারবে? আইডিয়ালিজম, আইডিয়ালিজম যদি কনসেপ্ট আমরা ধরি, তাহলে সেখানে মোরালিজমকে গুরুত্ব দেওয়া হয়। কিন্তু রিয়েলিজম কনসেপ্ট, বাস্তববাদ কখনোই বলে না যে মোরালিটি ইম্পর্টেন্ট। বাস্তববাদ বলে ভাই বাস্তবে তুমি মাটিতে পা দাও, আপনি বাপলেই, মানে আপনি বাঁচলেই বাপের নাম, সেই কনসেপ্টকে সাপোর্ট করে। তাই সেখানে মোরালিটি, এই কোনটা ন্যায় কোনটা অন্যায়, ওসব এখানে চেক করা হয় না। এটা ক্লিয়ার? ক্লাসিক্যাল রিয়েলিজমের বেসিক বিষয়গুলো এবং তার ফিচার্স গুলো বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তাহলে এবার এই ক্লাসিক্যাল রিয়েলিজমের সঙ্গে নিও রিয়েলিজমের গুরুত্ব কি, বা নিও রিয়েলিজম কেন তৈরি হলো? এটাকে অনেক জায়গায় স্ট্রাকচারাল রিয়েলিজমও বলে। কেন বলে সেটা আমরা এর মিনিং দেখলেই বুঝতে পারবো। ক্লাসিক্যাল রিয়েলিজম কি বলছিল? কনফ্লিক্টকে ব্যাখ্যা করছিল, তাই না? কিন্তু নিও রিয়েলিজম কি করে? নিও রিয়েলিজম এক্সপ্লেইন ইন্টারন্যাশনাল
politics through the structure of the international system rather than human nature. আগেরটা কি ছিল? হিউম্যান নেচার খারাপ, তা সেটার উপর ভিত্তি করে পুরো ক্লাসিক্যাল রিয়েলিজমের কনসেপ্ট তৈরি হয়েছিল, কিন্তু এখানে তা বলছে না। এখানে বলছে যে কান্ট্রির যে বৈশিষ্ট্য, সেটা রাষ্ট্র ব্যবস্থায় তার কি ভূমিকা, সে কাঠামোটার উপর ভিত্তি করে আমাদের আন্তর্জাতিক রাজনীতিকে বুঝতে হবে। মানুষের চরিত্র খারাপ, সে সেলফিশ, সে যা দাঙ্গাবাজ, তার ভিত্তিতে নয়। তাহলে এটা আরো কিছুটা রিয়েলিস্টিক ভাবনা চিন্তার দ্বারা প্রভাবিত হচ্ছে। এখানেও আমরা প্রধান যদি ফিচার্স গুলোকে আইডেন্টিফাই করি বা থিওরিস যদি আমি বলি, প্রথমত এটার ফাউন্ডার হচ্ছেন কেনেথ ওয়াল্টস। উনি প্রথম এই রিয়েলিজমের মধ্যে, ক্লাসিক্যাল রিয়েলিজমের মধ্যে যে মানুষ কেন্দ্রিকতা, এটা থেকে সরে আসতে বললেন, এবং তিনি বললেন যে আমাদের ইন্টারন্যাশনাল সিস্টেমটাকে বোঝো। ইন্টারন্যাশনাল সিস্টেমের উপর বেস করে আমাদেরকে আন্তর্জাতিক রাজনীতিকে বুঝতে হবে। এই আন্তর্জাতিক রাজনীতির স্ট্রাকচার না বুঝলে কোনোভাবেই আন্তর্জাতিক রাজনীতিকে বোঝা সম্ভব নয়। এক্ষেত্রে তিনি প্রধান যে বিষয়গুলো বললেন, একটা তো ইন্টারন্যাশনাল সিস্টেমের কথা বললেন। ইন্টারন্যাশনাল সিস্টেম, আন্তর্জাতিক ক্ষেত্রে কোনো সেই সময় নিয়ম কানুন ছিল? মানে ওই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময় কোনো নিয়ম ছিল, কোনো রুলস ছিল? কি বলেছিলাম, যে কোনো না দেশ যে কোনো স্যার। দেশের উপর অ্যাটাক করে দিত, কোনো আন্তর্জাতিক আইন ফাইন তো ছিল না। তাহলে আইন হ্যাঁ স্যার। কানুন না থাকলে তাকে আমরা কি বলি? নৈরাজ্য বলি। ইন্টারন্যাশনাল সিস্টেম ইজ অ্যানার্কিক। অ্যানার্কিক মানে যে যার উপর খবরদারি করতে পারবে খবরদারি করে নেবে। কারণটা কি? কোনো গোটা বিশ্বে কোনো সরকার নেই, নো ওয়ার্ল্ড গভর্নমেন্ট বা ইন্টারন্যাশনাল ল। ওয়ার্ল্ড গভর্নমেন্টও নেই আর ইন্টারন্যাশনাল লও নেই, আন্তর্জাতিক কোনো আইন ফাইন নেই। এটাই হচ্ছে প্রধান কারণ অ্যানার্কি বলার, নৈরাজ্যের মতো কন্ডিশন তৈরি হওয়ার। দ্বিতীয় ফিচার বলছে স্টেট সিক সিকিউরিটি অ্যান্ড সার্ভাইভাল। প্রত্যেকটা রাষ্ট্র কি চাইবে? সিকিউরিটি অ্যান্ড সার্ভাইভ করতে চাইবে। সো সার্ভাইভাল ইজ দ্য মেন গোল অফ দি স্টেট। রাষ্ট্রগুলো সবসময় চায় নিজেকে রক্ষা করতে এবং নিজের নিরাপত্তা এবং নিজেকে টিকিয়ে রাখতে। নেক্সট, ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার। Distribution of power determines states behavior. প্রত্যেকটা রাষ্ট্রের বিহেভিয়ার ডিস্ট্রিবিউশন অফ পাওয়ারের উপর ডিপেন্ড করে। আজকে যদি টোটালিটেরিয়ান দেশ হয়, কোনো সর্বাত্মকবাদী দেশ হয়, তাহলে সেখানে ক্ষমতা গণতান্ত্রিক পদ্ধতিতে তো ক্ষমতা পরিচালিত হচ্ছে না, তাহলে সেখানে সে রাজা বা দেশের রাষ্ট্রপ্রধান যা বলবে তাই হবে। কিন্তু যদি আমাদের ভারতবর্ষের মতো কোনো দেশ হয় যেখানে গণতন্ত্র এত বেশি স্ট্রং, তাহলে সেখানে সরকার যা কিছু করতে চাইবে জনগণের কথা না শুনে করতে পারবে? জনগণ যা বলবে সেটার উপর সরকারকে আস্থা রেখে কাজ করতে হবে। জনগণকে না কেয়ার করে কাজ করতে হবে না। তাহলে এইভাবে গণতান্ত্রিক দেশে জনগণকে নিয়ে চলতে হয়। সেখানে ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার জনগণের হাতে আছে। আর ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার যেখানে একটা কোনো অথরিটির হাতে আছে, যেমন আমরা জানি নর্থ কোরিয়ার কিম জং, ও যা খুশি তাই তাই করে, তো জনগণের কথার কোনো দাম নেই। সেই রকম রাষ্ট্র হলে সেখানে অন্য প্যাটার্ন হবে। সেটাকে বুঝতে হবে, স্টেটের বিহেভিয়ারটা আসলে ডিপেন্ড করে স্টেটের সরকারে কে আছে তার উপর। সরকার যদি গণতান্ত্রিক হয় তার একরকম বিহেভিয়ার হবে, সরকার যদি গণতান্ত্রিক না হয় তার বিহেভিয়ার অন্য হবে। And now focus on structure of
ইন্টারন্যাশনাল সিস্টেম। ইন্টারন্যাশনাল সিস্টেমের স্ট্রাকচারের উপর গুরুত্ব দেওয়া, এটাও হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তাহলে আমরা এখানে ক্লাসিক্যাল রিয়েলিজম আর নিও রিয়েলিজম দুটোর মধ্যে যদি পার্থক্য ফাইন্ড আউট করি, তাহলে 1 নম্বর এখানে ফোকাস কি ছিল ক্লাসিক্যাল রিয়েলিজমে? হিউম্যান নেচার, তাই না? আর এখানে কি ছিল? ইন্টারন্যাশনাল স্ট্রাকচার। তাহলে এখানে হিউম্যান নেচার, মানুষের নেচারই যুদ্ধ করা, তাই যুদ্ধ হয়েছিল। আর এখানে ইন্টারন্যাশনাল স্ট্রাকচারটা কজেস অফ বা কজেস কনফ্লিক্ট ঘটায় ইন্টারন্যাশনাল স্ট্রাকচার। এখানে ফোকাস করা হয় পাওয়ার দখল করাটা মেন এখানে হয়। এখানে দেশের নিরাপত্তা এবং দেশ নিজেকে প্রোটেক্ট করার দিকে বেশি জোর দেয়। এখানের অন্যতম থিওরিস্ট হচ্ছেন, যিনি ফাউন্ডার বলা হয়, সেটা হচ্ছে মর্গেনথাউ, আধুনিক ক্লাসিক্যাল রিয়েলিজমের ফাউন্ডার। অতীতের বললে অবশ্যই থুসিডাইজের কথা বলছিলাম, সে হবে। আর এখানে আমি আধুনিক বলতে কেনেথ ওয়ার্ডসের কথা বলবো, ফাউন্ডার। এটা মানুষ কেন্দ্রিক, হিউম্যান সেন্টার্ড, এটা সিস্টেম সেন্টার্ড, সিস্টেমের উপর জোর দেয়। এটা হচ্ছে সিস্টেমের উপর জোর দেয়, সিস্টেম। এটা হচ্ছে হিউম্যান সেন্টার, মানুষের উপর জোর দিয়ে এই থিওরি তৈরি হচ্ছে। তাহলে ক্লাসিক্যাল রিয়েলিজম আর নিও রিয়েলিজমের মোটামুটি ডিফারেন্স ক্লিয়ার? হ্যাঁ স্যার। কোন জায়গাটা বুঝতে পারোনি জিজ্ঞেস করো। সবটা বুঝেছো? স্যার বুঝেছি, একটু পড়লেই হয়ে যাবে। আচ্ছা, নেক্সট আমি লিবারালিজম আর নিও লিবারালিজমটা বলি। এমনি তো তুমি লিবারালিজম আর নিও লিবারালিজমের ডিফারেন্স বোঝো, পড়েছো, এমনি পলিটিক্যাল সায়েন্সের থিওরিতে পড়েছো, তাই না? এর আগের সেমিস্টারে তো হ্যাঁ পড়েছো। হ্যাঁ। বলতে পারবে কাকে বলে লিবারালিজম আর কাকে নিও লিবারালিজম বলে? মেন ডিফারেন্টটা কি ছিল? লিবারালিজম কি বলতো? সবকিছুকে লিবার্টি দিতে, সবকিছুকে ছাড় দিতে, ব্যবসা বাণিজ্যের উপর ফোকাস করতে। আর নিও হ্যাঁ লিবারালিজম কি স্যার। বলতো? বলতো যে সবকিছু ছাড় করো, কিন্তু কিছু ক্ষেত্রে ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিও করতে হবে, পুরোপুরি প্রাইভেট করে দিলে হবে না, কিছু কিছু ক্ষেত্রে পাবলিক প্রাইভেট মিলেমিশে কাজ করতে হবে। তাহলে এখানে কিছুটা হচ্ছে, এখানে একটু ব্যালেন্স অ্যাক্টিভিটি দেখতে হবে। এটা যেখানে একদম বোল্ডলি কাজ করছিল, সেটা এখানে ব্যালেন্স হইতে করছে। আন্তর্জাতিক সিস্টেমের তাই হবে, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে তাই হবে। এখানে হচ্ছে এই থিওরিটাকে এইভাবেই বুঝতে হবে। প্রথমত লিবারালিজম, ইন্টারন্যাশনাল রিলেশনে লিবারালিজম থিওরি কি করে? ইট বিলিভস that cooperation among states is possible and that কার মাধ্যমে সম্ভব? ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশন, আন্তর্জাতিক প্রতিষ্ঠানের মাধ্যমে সেটা সম্ভব। ক্যান প্রমোট পিস। একটা বাজারে, একটা মার্কেটে যদি হঠাৎ করে কেউ খুন হয়, সেই মার্কেটে লোকজন আর যায়? হ্যাঁ অরণ্যা? না স্যার। আবার তাহলে 1 মাস 2 মাস পর আস্তে আস্তে লোকজন আবার যেতে শুরু করবে। কিন্তু কালকেই খুন হয়েছে, আজকে হ্যাঁ। সকালবেলায় গতকালের মতো ভিড় থাকবে? না স্যার। লিবারালিজম বলছে আমাদের তো যুদ্ধ বন্ধ করতে হবে। তাহলে একটা কাজ করো, চলো আমরা ব্যবসা বাণিজ্য শুরু করি। রাষ্ট্রগুলোর মধ্যে যত ব্যবসা বাণিজ্য হবে, তত তারা যুদ্ধ করা থেকে দূরে থাকবে। টাকা মানুষকে সব ভুলিয়ে দেয়। তাহলে টাকা ইনকাম যখন রাষ্ট্রগুলো করতে শুরু করবে এর থ্রু দিয়ে, তখন মানুষজন সব ভুলে যাবে। তাই আমরা ব্যবসা বাণিজ্য করি। লিবারালিজম কনসেপ্টকে ব্যবহার করা হয় ইন্টারন্যাশনাল রিলেশনে, যাতে রাষ্ট্রগুলোর মধ্যে কনফ্লিক্টটা বন্ধ হয়। তাই জন লক থেকে শুরু করে ইমানুয়েল কান্ট বা উড্রো উইলসন, এরা কিন্তু সবাই এই লিবারাল কনসেপ্টকে সাপোর্ট করেছেন। এই জন্য যে এরা কি করবে, ইন্টারন্যাশনাল কিছু ইনস্টিটিউশন তৈরি করবে, যারা কিছু নিয়ম কানুন দিয়ে দেবে। সেই নিয়ম কানুনগুলোই পরবর্তীকালে আমরা দেখবো ইন্টারন্যাশনাল ল হিসেবে ইন্ডিকেটেড হচ্ছে।
তো এখানে অন্যতম হচ্ছে লকের কথা বলবো, জন লক, আর হচ্ছে ইমানুয়েল কান্ট, আর যিনি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছেন উড্রো উইলসন, যিনি আবার আমেরিকার প্রেসিডেন্টও ছিলেন এবং সেই সঙ্গে ইউনাইটেড নেশনস ফরমেশনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। ফিচার হচ্ছে কোঅপারেশন ইজ পসিবল। এই কোঅপারেশনটা একটা ছোটবেলার একটা যদি ইনসিডেন্ট, একটা উদাহরণ দিই বুঝতে পারবে। ছোটবেলায় দুই বন্ধুর মধ্যে, ক্লাসের রুমে দুই বন্ধুর মধ্যে মারামারি হলে দেখলে যে বড়রা কি করতো, সেটা বাড়ির বড় কেউ হতে পারে, সেটা ক্লাসরুমের ক্ষেত্রে টিচার হতে পারে, তিনি কি করতেন, দুটো চকলেট দুজনের হাতে একে অন্যকে দিতে বলতেন, দিয়ে বলতেন যাও তোমার এবার বন্ধু হয়ে গেছে, আর মারামারি করবে না। এটা করতো তো। তাহলে দেখো, হ্যাঁ এই স্যার। ব্রাইব দিয়ে কিন্তু ঝামেলাও মিটিয়ে দেওয়া যায়, এটা আমরা নর্মালি ইউজ করি। কান্ট্রির ক্ষেত্রে একই কনসেপ্ট বলছে, বলছে যুদ্ধ চলছে, কোনো অসুবিধা নেই, একে অন্যকে কিছু সুযোগ সুবিধা পাইয়ে দাও। যখন একে অন্যের কাছে সুযোগ সুবিধা লাভ করবে, ও যুদ্ধ এমনিই ভুলে যাবে। তাহলে এই জন্য বলছে কোঅপারেশন ইজ পসিবল। যদি তুমি লিবারাল কনসেপ্টকে ফলো করো, লিবারাল কনসেপ্ট তোমাকে ব্যবসা বাণিজ্যের সুযোগ সুবিধা দেবে, তা তোমাকে কোঅপারেশন তৈরি করতে হেল্প করবে। 2 নম্বর, ডেমোক্রেসি কি কোনো সময় খুন খারাপি মারামারি চায়? গণতন্ত্র কি, গণতন্ত্র শান্তিপূর্ণ তো। হুম। যদি গণতন্ত্র যদি শান্তিপূর্ণ হয়, রাষ্ট্রগুলো যদি, আমি বলছিলাম যে পাওয়ারের ওপর, পাওয়ার ডিস্ট্রিবিউশন রাষ্ট্রে কেমন আছে সেটার উপর নির্ভর করে কি রাষ্ট্রটা ভালো না খারাপ। মানে ডেমোক্রেসি যদি প্রমোট করা হয়, প্রত্যেকটা রাষ্ট্র যদি গোটা বিশ্বে সবাই গণতন্ত্রকে ফলো করতে শুরু করে, তাহলে তারা সব সময় কি শান্তি চাইবে। তাহলে এই জন্য ডেমোক্রেসিকে প্রমোট করো। কিরকম ডেমোক্রেসি? লিবারাল ডেমোক্রেসি। আর ইন্টারন্যাশনাল ল তৈরি করো। ইন্টারন্যাশনাল ল অ্যান্ড ইনস্টিটিউশন, এটা মানুষের মধ্যে ভয় ধরাবে। আর ইম্পর্টেন্ট, বাইকে করে যদি কোথাও যাও, তাহলে সেখানে দেখবে যেখানে পুলিশ বেশি আছে, ট্রাফিক পুলিশ, সেখানে কিন্তু কেউ বাইকে হেলমেট ছাড়া যায় না, মাথায় হেলমেট ইউজ করবে। কিন্তু যখন পাড়ার মধ্য দিয়ে কোথাও যাবে, সেখানে যদি হেলমেট ছাড়া যাও, তো কারোর ভয় নেই, কারণ সেখানে পুলিশ নেই। তাহলে আমরা নিয়ম কানুনকে ভয় পাই। মোড়গুলোতে, বিভিন্ন রাস্তার মোড়ে যদি ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে থাকে সাদা পোশাক পরে, তাহলে তাকে আমরা ভয় পাই। তাহলে আমরা হয়তো মনে প্রাণে চাই গরমের মধ্যে হেলমেট পরবো না, কিন্তু ওই ভয় আমাদেরকে হেলমেট পরতে প্রভোগ করে। ঠিক একই রকম ভাবে আন্তর্জাতিক আইন যদি থাকে, আন্তর্জাতিক বিভিন্ন কাজকর্মে যদি এরকম ইনস্টিটিউশন রাখা থাকে, তাহলে আমাদের মধ্যে ভয় তৈরি হবে, রাষ্ট্রগুলো আন্তর্জাতিক নিয়ম কানুন ফলো করতে শুরু করবে, যেটা আমরা অ্যানার্কি কন্ডিশন ছিল, সেই অ্যানার্কি কন্ডিশন ঠিক হবে, যেটা ক্লাসিক্যাল রিয়েলিজমে আমরা পেয়েছিলাম। আর কি, ব্যবসা বাণিজ্য হচ্ছে কি কনসেপ্ট অফ লিবারাল কনসেপ্টের। তাই ট্রেড অ্যান্ড ইকোনমিক ইন্টারডিপেন্ডেন্স রিডিউস কনফ্লিক্ট। একে অন্যের প্রতি নির্ভরশীলতা একে অন্যের সঙ্গে যুদ্ধ করা থেকে মানুষকে বিরত করবে। তো এই হচ্ছে আমাদের লিবারালিজম কনসেপ্টের অন্যতম ফিচারগুলো। এবার আমরা নিও লিবারালিজম কনসেপ্টে চলে আসবো। নিও লিবারালিজম কি বলে? ইট অ্যাকসেপ্টস ইন্টারন্যাশনাল অ্যানার্কি। এ বলে যে আন্তর্জাতিক যে অ্যানার্কি চলছে, থাকতে দাও, কোনো অসুবিধা নেই, বাট argue that institution
ক্যান ফেসিলিটেট কোঅপারেশন। তার মানে হতেই পারে যে আমেরিকা ভেনেজুয়েলার রাষ্ট্রপতিকে রাত্রিবেলায় গিয়ে অ্যাটাক করে তাকে ধরে নিয়ে চলে আসবে। হতেই পারে যে আমেরিকা ইরানে গিয়ে ইরানের ব্রিজ ভেঙে দেবে, জলের প্ল্যান্ট ভেঙে দেবে, কিন্তু সেই সঙ্গে ইউনাইটেড নেশনও থাকবে। মানে অ্যানার্কির মতো কাণ্ড কারখানাও চলবে, অন্যদিকে আবার ইউনাইটেড নেশন পরের দিন সকালবেলা বিবৃতিও দেবে যে এটা ঠিক হয়নি ইরানের সিভিলিয়ান সেক্টরে অ্যাটাক করা, কিন্তু তার জন্য কোনো ব্যবস্থা হয়তো গ্রহণ করবে না, কিন্তু ইনস্টিটিউশনটা থাকবে। তাহলে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশনের গুরুত্বর কথাও বলছে, আবার সেই সঙ্গে এটাকেও অ্যাকসেপ্ট করে নিচ্ছে যে অ্যানার্কি কন্ডিশন বন্ধ করা যাবে না। এবার কেন বন্ধ করা যাবে না তার কারণটা কিন্তু আমরা অলরেডি পড়েছি। কোনো ওয়ার্ল্ড গভর্নমেন্ট তো নেই, আন্তর্জাতিক আইন আছে। আন্তর্জাতিক আইনকে মানার জন্য কি কোনো পুলিশ আছে? যদি আজকে এরকম হতো যে প্রচার করে দিলে যে সবাইকে হেলমেট পরতে হবে, সবাইকে ট্রাফিক রুলস মেনে চলতে হবে, কিন্তু কোনো পুলিশ নেই, কোথাও সাদা পোশাকের কোনো পুলিশ ট্রাফিক গার্ডের হিসাবে নেই, তাহলে কেউ কি সেই আইন কানুন মেনে চলবে? অনন্যা? স্যার চলবে হয়তো। চলবে না তো, আইন আছে শুধু, কিন্তু আইনকে এস্টাবলিশ করা যদি লোক না থাকে তো আইন মানবে না, কেউ মনিটরিং করছে না, সিসিটিভি নেই, তাহলে স্বাভাবিকভাবেই সেই আইনকে কেউ ফলো করবে না। মানে ব্যাপারটা আরো ইজি করে দিচ্ছি, ক্লাসের মধ্যে পরীক্ষা হচ্ছে, কোনো টিচারের গার্ড নেই, সব বলা আছে কেউ খাতা দেখে বই দেখে লিখবে না, কিন্তু কোনো টিচারের গার্ড নেই। 3 ঘন্টা, তোমরা জানো 3 ঘন্টা পরীক্ষা হবে, এখানে কোনো টিচার ঢুকবে না, তাহলে কেউ কি না বই খাতা দেখে ইন্টারনেটে গুগল সার্চ না করে পরীক্ষা দেবে? না স্যার। তাহলে এটাই হচ্ছে নিউ লিবারালিজম কনসেপ্ট। এখানে বলছে যে আন্তর্জাতিক আইনকে যে মানবে না এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু তবুও আমরা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশন রাখবো, এবং তাই এখানে আমরা বলি এটা মোর রিয়েলিস্টিক, অনেক বেশি আধুনিক বা বাস্তববাদী ভাবনা চিন্তা আমরা এই রবার্ট কেইনসের তত্ত্বে আমরা পাই। রবার্ট কোহেন, সরি, রবার্ট। আর একজন থিঙ্কার হচ্ছেন জোসেফ নাই। দুজনই হচ্ছেন নিও লিবারাল থিওরির প্রবক্তা। 1 নম্বর বৈশিষ্ট্য আমরা বলবো ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশন গুলো থাকলে কি হবে, আনসার্টেনিটি কমবে, মানে হঠাৎ করে কিছু ঘটাটা ঘটবে না। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন তাই ইম্পর্টেন্ট, রিডিউস আনসার্টেনিটি। 2 নম্বর, স্টেটস ক্যান অ্যাচিভ মিউচুয়াল গেইনস। তিন নম্বর, কোঅপারেশন ইজ পসিবল ডিসপাইট cooperation is possible despite anarchy। অ্যানার্কি হওয়া সত্ত্বেও আমাদের মধ্যে কোঅপারেশন হওয়া সম্ভব। তাহলে কোল্ড ওয়ার পিরিয়ডে নন অ্যালাইনমেন্ট মুভমেন্টের মতো বডি তৈরি হওয়া সম্ভব ছিল না, নির্জোট আন্দোলন হওয়া সম্ভব ছিল না, সেখানে আমাদের ভাবতেই পারেনি কেউ যে তৃতীয় কোনো চয়েস থাকবে কারোর হাতে, তো সেটা কিন্তু তৈরি হয়েছিল। and emphasize an institution and regimes, emphasis on institution। বিভিন্ন শক্তি জোট, এই যে ন্যাটো, ওয়ারস, এগুলো হচ্ছে তার উদাহরণ, সার্ক, আসিয়ান অ্যান্ড রেজিম। তাহলে প্রধান আমরা যদি ডিফারেন্স করি, লিবারালিজম অনেক বেশি ফোকাস করে
গণতন্ত্রের ওপর, আর সেই সঙ্গে ফোকাস করে হচ্ছে শান্তি স্থাপনের ওপর, যেখানে নিউ লিবারালিজম কিন্তু ফোকাস করে ইনস্টিটিউশনের ওপর, প্রতিষ্ঠানের ওপর। এখানে আমরা লিবারালিজম কনসেপ্টের মধ্যে কোঅপারেশনের ব্যাপারে অনেক বেশি আশাবাদী আমরা দেখবো। এখানে কোঅপারেশন পসিবল এবং সেটাকেই তারা শেষ কথা বলে মনে করে। এখানে কিন্তু কোঅপারেশন আশাই শুধু করে না, সেই সঙ্গে কোঅপারেশনের প্রয়োজনীয়তা সেটাকেও বোঝায়, এবং অ্যানার্কি থাকা সত্ত্বেও যে কোঅপারেশন হতে পারে সেটা বোঝায়। এখানে লিবারালিজম কনসেপ্টের মধ্যে আমরা ক্লাসিক্যাল যেসব ভাবনা চিন্তা তার কিছুটা প্রকাশ পায়। এটা কিন্তু অনেক বেশি রিয়েলিস্টিক ওয়েতে এখানে ভাবনা চিন্তা করা হচ্ছে। এখানে অনেক বেশি ক্লাসিক্যাল ম্যাটারের উপর ফোকাস করা হয়। তো এই হচ্ছে এই দুটো ডিফারেন্স তত্ত্ব। এরপরে রয়েছে মার্কসিস্ট ডিপেন্ডেন্সি থিওরি। আমরা কার্ল মার্কসের তত্ত্বের মধ্যে কিন্তু সেইভাবে আন্তর্জাতিক সম্পর্কের কোনো ভাবনা চিন্তা পাইনি, কিন্তু পরবর্তীকালে আমরা দেখব বিভিন্ন যারা রাষ্ট্রবিজ্ঞানী তারা মার্কসিস্ট আইডিওলজিকে ব্যবহার করেছেন ইন্টারন্যাশনাল রিলেশনকে বোঝার জন্য। মার্কসিস্ট আইডিওলজি কি বলে মেনলি? সে বলে যে রাষ্ট্র শ্রেণীদ্বন্দ্বের সৃষ্টি করে। এখানে শ্রেণীদ্বন্দ্বের কনসেপ্টটা কি? রিচ পিপল থাকবে কয়েকজন, তারা শোষণ করবে কাদের? পুয়ার পিপলকে। এভাবে একটা শক্তি সম্পর্ক তৈরি হবে, ক্ষমতাহীনদের ওপর রাজ করবে। এটাকে পরবর্তীকালের থিওরিস্টরা ডিপেন্ডেন্সি থিওরি বলে প্রচার করলেন। মার্কসিস্ট ডিপেন্ডেন্সি থিওরি, এটা একটা গ্রুপ। আর একটা গ্রুপ বলল ওয়ার্ল্ড সিস্টেমের কথা। ওয়ার্ল্ড সিস্টেম, মার্কসিস্ট অ্যাপ্রোচকে ব্যবহার করে ওয়ার্ল্ড সিস্টেম থিওরি। এটার থিওরিস্ট হচ্ছেন ফ্র্যাঙ্ক, এজি ফ্র্যাঙ্ক। এটার থিওরিস্ট হচ্ছেন বিখ্যাত ইমানুয়েল ওয়ালারস্টেইন। প্রথমে ডিপেন্ডেন্সি থিওরিটা বলি। ডিপেন্ডেন্সি থিওরি বলছে আন্ডার ডেভেলপড, মানে ইন্ডিয়ার মতো দেশ, আন্ডার ডেভেলপমেন্ট ইন poorer countries results from their dependence on richer country। বড়লোক দেশগুলো কি করছে? বড়লোক দেশগুলো ওপর যারা গরিব দেশ তারা নির্ভরশীল হয়ে থাকছে, এবং বড়লোক দেশগুলো গরিব দেশগুলোর ওপর তাদের শোষণ কিন্তু যেমন আগে সাম্রাজ্যবাদী ব্যবস্থায় বা ঔপনিবেশিক ব্যবস্থায় ছিল, এখনো সেই কনসেপ্টটাই এস্টাবলিশ রেখেছে ডিপেন্ডেন্সি থিওরি। এটার অন্যতম থিঙ্কার হচ্ছেন একজন, তো যিনি এনেছেন ফ্র্যাঙ্ক, আর একজন মানে ওনার কথা বলবো যে গুন্ডার ফ্র্যাঙ্ক, অ্যান্ড্রে গুন্ডার ফ্র্যাঙ্ক। আর এছাড়াও পরবর্তীকালে আরো বেশ কিছু রাষ্ট্রবিজ্ঞানী যারা ইন্টারন্যাশনাল রিলেশন নিয়ে আলোচনা করেছেন তারাও এটার উপর ফোকাস করেছেন। যাদের ওভারঅল মেন যেগুলো নিয়ে তারা কথা বলেছেন, একটা হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমি is divided into developed and developing countries। তাহলে
উন্নত দেশ এবং উন্নয়নশীল দেশ এই দুই ভাগে ভাগ করা যায় এটাকে। কাদেরকে আমরা উন্নত দেশ বলবো? যে বললাম ফার্স্ট ওয়ার্ল্ডের কান্ট্রি, সেকেন্ড ওয়ার্ল্ডের কান্ট্রি, ওগুলো হচ্ছে উন্নত দেশ, মানে ইউএসএ, রাশিয়া, ব্রিটেন এগুলো। আর সাউথের দিকের যে কান্ট্রিগুলো রয়েছে, বিশেষ করে লাতিন আমেরিকান কান্ট্রিজ বা এশিয়ান কান্ট্রিজ বা সাউথ এশিয়ান বেসিক্যালি, আর অন্যদিকে হচ্ছে আফ্রিকান কান্ট্রিজ, এগুলো হচ্ছে সব ডেভেলপিং কান্ট্রিজ। এই দুটো পার্টে ভাগ করছে। দ্বিতীয় বলছে ওয়েলথ ফ্লোজ ফ্রম পুয়ার কান্ট্রিজ টু রিচ কান্ট্রিজ। গরিব দেশ থেকে বড়লোক দেশের দিকে যত সম্পদ সেগুলো শিফট করে। কিরকম? আজকে লাতিন আমেরিকান কোন একটা দেশে খাবার দাবার নেই, কিন্তু প্রচুর সোনা আছে। তো সোনা তো আর খাওয়া যায় না, খাওয়া যাবে? যাবে না। তাহলে সে কি করবে? সেই সোনাগুলোকে তাকে বিক্রি করতে হবে। বিক্রি করলে সে তার খাওয়া দাওয়া করতে হবে। এই সোনাগুলো পাওয়ারফুল যেসব ডেভেলপ কান্ট্রি, তারা সেখান থেকে গোল্ড কিনে নেয় আর তাদেরকে তার বদলে খাবার দাবার দেয়। তাহলে এভাবে একটা হয়তো যে খাবার দাম বা যে খাবার যে প্রোডাক্টটা, সেই খাবার প্রোডাক্টটার দাম হয়তো সোনার থেকে অনেক কম, কিন্তু যেহেতু তার সেটা নিডস সেই রাষ্ট্রের, তাই বাধ্য হয়ে তাকে সেটার বদলে অল্প দামেই সোনাটাকে ছেড়ে দিতে হচ্ছে। এভাবে ওয়েলথের যে গ্রোটা, সেই গ্রোটা কিন্তু দেখতে পাচ্ছি আমরা পুয়ার কান্ট্রি থেকে রিচ কান্ট্রির দিকে হচ্ছে। ওয়েলথ ফ্লো ফ্রম পুয়ার কান্ট্রিজ টু রিচ কান্ট্রি। 3 নম্বর, ডেভেলপমেন্ট of the core causes underdevelopment of periphery. পেরিফেরি মানে এটা বলছে কোর। আন্তর্জাতিক বিশ্বে কোর হচ্ছে এটা। কারা? ওই ডেভেলপ কান্ট্রিগুলো, যেগুলো উন্নত দেশ। আর একদম বাইরের দিকে যেগুলো পেরিফেরি, এটা পেরিফেরি বলা হয় বাইরের সার্কেলটাকে, এটা হচ্ছে ডেভেলপিং কান্ট্রি। তাহলে অর্থের বা ওয়েলথের ফ্লোটা কোন দিকে হচ্ছে? এই ডেভেলপিং কান্ট্রির থেকে সব কোর কান্ট্রির দিকে যাচ্ছে। তাহলে এরা আরো দিন দিন কি হবে? আরো পুয়ার থেকে পুয়ারেস্ট হবে, আর এরা আরো দিন দিন কি হবে? পাওয়ারফুল হবে। তাহলে এটা মার্ক্সবাদের কনসেপ্টে কি বলছিল? যে যারা শ্রমিক শ্রেণী তারা দিনের দিন আরো বেশি গরিব হবে, আর যারা ব্যবসায়িক শ্রেণী তারা আরো দিন দিন বড়লোক হবে। তাহলে ওই তত্ত্বটাকে এখানে ব্যবহার করছে আন্তর্জাতিক সম্পর্ক বোঝার ক্ষেত্রে। কনসেপ্টটা বুঝতে পেরেছো? কেন এটাকে ডিপেন্ডেন্সি থিওরি বলছে, আর কিভাবে কার্ল মার্কসের তত্ত্বকে এখানে ইউজ করা হচ্ছে? হ্যাঁ স্যার। চলে আসবো ওয়ার্ল্ড সিস্টেম থিওরি, যেটা ইমানুয়েল ওয়েলস্টাইনের দেওয়া আইডিয়া। ওয়ার্ল্ড সিস্টেম থিওরিতে আমরা দেখতে পাবো ওই ওয়ালেরস্টাইনের কনসেপ্ট, ইমানুয়েল ওয়ালেরস্টাইন তিনি দিয়েছেন। তার মতে দিস থিওরি views the world as a single capitalist system. গোটা বিশ্বকে তিনি একটা ক্যাপিটালিস্ট সিস্টেম বলে ব্যাখ্যা করছেন, পুঁজিবাদী ব্যবস্থা বলে। পুঁজিবাদী ব্যবস্থা যে যেরকম ঘটে সেখানে এখানে হয় একই রকম। এখানে তিনি সার্কেল আঁকছেন 3টে। কোর মানে ফার্স্ট ওয়ার্ল্ডের কান্ট্রিগুলো, রিচ কান্ট্রি, এটা সেমি পেরিফেরি। আগেরটাই বুঝেছিলাম পেরিফেরি, এটা হচ্ছে সেমি পেরিফেরি। আর একদম বাইরে হচ্ছে পেরিফেরি।
তাহলে এই যে কোর কান্ট্রি কারা রয়েছে এখন, ইউএসএ অবভিয়াসলি, জার্মানি, জাপানকেও একটা সময় এখনো বলা যেতে পারে, আর সেই পেরিফেরিতে ইন্ডিয়া আছে, ব্রাজিল আছে, আর একদম বাইরের সেক্টরে কারা রয়েছেন, যেগুলো একদম ঘানা, তারপর হচ্ছে উগান্ডা, এইসব কান্ট্রিগুলো, ভুটান, বাংলাদেশ, এইসব কান্ট্রি রয়েছে পেরিফেরিতে। এভাবে বিশ্ব ব্যবস্থাকে বুঝেছে। তাহলে কার ওপর কে ডিপেন্ড করে আছে? পুয়ার হচ্ছে রিচ, এবং এরা মেনলি ইন্ডাস্ট্রিয়ালিস্ট কান্ট্রি, তাই না? জাপান, ইউএসএ, পেরিফেরি কান্ট্রির মধ্যে কারা রয়েছে? সেই পেরিফেরির মধ্যে এরা খুব রিচও নয় আবার গরিবও নয়, এই জন্য এদেরকে সেমি পেরিফেরি বলা হচ্ছে। এরা ইন্টারমিডিয়েট পজিশনে রয়েছে। তার মানে ইন্ডাস্ট্রিয়ালিস্ট কান্ট্রিতে কি হয়, সবকিছু প্রাইভেটাইজেশন হয়, এখানে তা নয়, এখানে পাবলিক প্রাইভেট মিক্সড আপ আছে, মিক্সড ইকোনমি ফলো হয়। এবার চলে আসবো আমরা একদম বাইরের যে বৃত্ত আছে পেরিফেরি, সেই কান্ট্রি, তারা বেসিক্যালি পুয়ার অ্যান্ড ডিপেন্ডেন্ট কান্ট্রি, বাইরের বিদেশের সাপোর্ট নিয়ে বা সাহায্য নিয়ে তাকে চলতে হয়, ফলে বিদেশ শক্তিশালী কান্ট্রিগুলো যা বলবে তাদেরকে শুনতে হয়। তাই পাকিস্তানের মতো কান্ট্রি বা বাংলাদেশের মতো কান্ট্রি, যেহেতু তাদের ন্যাশনাল ইনকামের একটা মেজর পার্টি হচ্ছে বিদেশের সাহায্য, তাই সেই বিদেশি কান্ট্রিগুলোর কথা তাদেরকে শুনতে হয়। তাই আমরা দেখতে পাই যে পাকিস্তান ভারতের এগেনস্টে এরকম অ্যাক্টিভিটি করে, বা আমরা দেখতে পাই যে চায়না বাংলাদেশে বা অন্যান্য আমাদের ইন্ডিয়ার প্রতিবেশী রাষ্ট্রগুলোকে তারা নিয়ন্ত্রণে নিতে যায়। এখানেও আমরা ফিচার্স হিসেবে 1 নম্বরে গ্লোবাল ক্যাপিটালিজম কে ইনইকুয়ালিটির অন্যতম কারণ হিসেবে উল্লেখ করতে পারি। দ্বিতীয়ত, কোর কান্ট্রিজ ডমিনেট পেরিফেরাল কান্ট্রিজ, অর্থাৎ এই কান্ট্রিগুলো এই পেরিফেরাল কান্ট্রিগুলোকে নিয়ন্ত্রণ করে। থার্ড ওয়ান, ইকোনমিক রিলেশন ডিটারমাইন গ্লোবাল পলিটিক্স। এই হচ্ছে ওয়ার্ল্ড সিস্টেম আর ডিপেন্ডেন্সি থিওরির ব্যবহার, এবং সেই সঙ্গে হচ্ছে এই দুটোর মধ্যে প্রধান ফারাক। তাহলে আমরা তিনটে স্টেজ বা তিনটে পার্ট ইন্ডিকেট করতে পারি কোথায়, ওয়ার্ল্ড সিস্টেমে। কিন্তু আমরা যখন ডিপেন্ডেন্সি থিওরি দেখলাম, সেখানে কিন্তু দেখলাম দুটো পার্ট, একটা কোর, একটা পেরিফেরি। এখানে কিন্তু আরো বেশি তাহলে রিয়েলিস্টিক কোনটা, বা আরো বেশি করে নাম্বারাইজ করেছে বা ক্লাসিফিকেশন করেছে কে, ওয়ার্ল্ড সিস্টেম থিওরি। তাই এটা বেশি পপুলার ডিপেন্ডেন্সি থিওরি থেকে। মার্কসিজমের আরো বেশি ব্যবহার আমরা এখানে দেখছি, এবং এখানে পুরো সিস্টেমটাকে, গোটা বিশ্ব ব্যবস্থাটাকে একটা সিঙ্গেল ক্যাপিটাল সিস্টেম হিসেবে ধরে নিয়ে ডিসকাশন করা হয়। এই পর্যন্ত ক্লিয়ার সবগুলো? এবার আমরা হ্যাঁ স্যার। ফেমিনিস্ট থিওরি ডিসকাস করতে পারি। ফেমিনিস্ট থিওরির অন্যতম তোমাদের যেটা আছে, অ্যান টিকনার, অন্যতম থিঙ্কার হচ্ছেন অ্যান
টিকনার। যদিও আমরা দেখবো যে মেরি উলস্টনক্রাফট তিনি নর্মাল যে ফেমিনিস্ট থিওরি পলিটিক্যাল সায়েন্সে সেটার সূচনা করেছিলেন, কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে নারীবাদী তত্ত্বের ভাবনা চিন্তা সূচনা অ্যান টিকনারের হাত ধরে, তাই তাকেই এর ফাউন্ডার বলা হয়। ফেমিনিস্ট থিওরি এমনি কি বলে নিশ্চয়ই জানো, রাষ্ট্রবিজ্ঞানে কি বলে যে মহিলাদের পুরুষদের সমকক্ষ হতে হবে, সমকক্ষ করতে হবে, এবং তার জন্য মহিলাদের বর্তমান অবস্থার পরিবর্তনের জন্য মহিলাদেরকে জাগ্রত করতে হবে এবং বিভিন্ন রাষ্ট্র ব্যবস্থার বিভিন্ন সিস্টেমগুলোতে তাদেরকে সাম্যতা দিতে হবে, সমান সুযোগ দিতে হবে। তাহলে আন্তর্জাতিক ক্ষেত্রে ফেমিনিস্ট থিওরি সেই একই রকম কথাই বলবে, সেখানেও মেল রাজ্যে বেশি সেখানে ডমিনেন্ট পজিশনে রয়েছে সেটাকে তারা রিমুভ করতে চাইবে, পিতৃতান্ত্রিক ব্যবস্থার অবসান করতে চাইবে। তো এটার সূচনা সেটা সেভাবেই বলবো আমরা যে ফেমিনিস্ট থিওরি ইট চ্যালেঞ্জেস দ্য মেল dominated nature of international relation and highlights the role of gender in global পলিটিক্স। তার মানে আমাদের ভারতবর্ষের মতো ডেভেলপিং কান্ট্রিতেই শুধু মহিলাদের সাম্যতা নেই এরকম নয়, গোটা বিশ্বতেই এই কন্ডিশনটা রয়েছে এবং তার জন্যই অ্যান টিকনার তাদের সমকক্ষ করার যে প্রচেষ্টা তিনি তার তত্ত্বের মধ্যে দিয়ে করেছেন। তার এই বিষয়ে তার প্রধান যে আর্গুমেন্টগুলো তিনি তুলে ধরেন, নাম্বার ওয়ান, ট্র্যাডিশনাল আয়ার মানে ইন্টারন্যাশনাল রিলেশন মহিলাদের পুরোপুরি ইগনোর করেছে, ইগনোর ওমেন্স এক্সপিরিয়েন্স। দ্বিতীয়ত, আয়ার is influenced by gender relation. তিন নম্বর, যখনই আমরা সিকিউরিটির কথা বলি তখন সেটা শুধু মিলিটারি সিকিউরিটি নয়, সেটা হিউম্যান সিকিউরিটি হওয়া উচিত। সিকিউরিটি শুড ইনক্লুড হিউম্যান সিকিউরিটি। আর women are affected differently by war, poverty and গ্লোবালাইজেশন। লাস্ট পয়েন্টটা কি বলছে, এটা খুব সিগনিফিকেন্ট, বলছে যুদ্ধে মহিলারা অন্যভাবে অ্যাফেক্টেড হয়। এটা একটু প্র্যাকটিক্যালি চিন্তা করো, কোনো একটা দেশের সঙ্গে আরেকটা দেশে যখন যুদ্ধ হয় তখন নর্মালি যুদ্ধ হলে কি হয়, যারা মেল ক্যারেক্টার সাধারণত যুদ্ধে তারা অংশগ্রহণ করে অথবা তাদের রোলটাই হয় প্রোটেক্টেড রোল, দেশকে রক্ষা করা। কোনো যদি এরকম ছোট কোনো কান্ট্রি হয়, শুধু ভারতের দিক দিয়ে চিন্তা করলে হবে না, ছোট ছোট কান্ট্রিতে দেখা যায় যে পপুলেশন কম, তাই প্রত্যেকটা মেল পার্সনকে যুদ্ধে অংশগ্রহণ করতে বলে, মেয়েদের ছেলেদেরকে যতটা অংশগ্রহণ করতে বলে মেয়েদেরকে কিন্তু ততটা করতে বলে না। যদি এখন গোটা ওয়ার্ল্ডের মধ্যে অনেক কান্ট্রির মহিলা ডিফেন্স সিস্টেম মানে মহিলাদের নিয়ে
আর্মি, নেভি, এয়ারফোর্সে তাদের ইনভলভমেন্ট দেখতে পাই। আমাদের ভারতবর্ষেও রয়েছে, মহিলা আর্মি রয়েছে, মহিলা বিএসএফ, এখন মহিলা বিএসএফ রয়েছে আমাদের। সেটা কিন্তু খুব কম। যদি আমরা গোটা ডিফেন্স সিস্টেমে দেখি, দেখা যাবে যে 5% নয়, যেখানে মহিলাদের অংশগ্রহণ মাত্র 5%, 95% মেল পার্সন। এটা মহিলাদেরকে পিছিয়ে রেখেছে 1 নম্বর। এবার যদি ডিফেন্স সিস্টেমের বাইরে যায়, সাধারণ মানুষ একটা গ্রামের মধ্যে যদি এরকম কোনো যুদ্ধের দ্বারা অ্যাফেক্টেড হয়, দেখা যায় মহিলাদেরকে সেখানে অনেক সময় ধরে নিয়ে যায়, হতে পারে বিক্রি করে দিল, সেল করে দিল, বা অন্যান্য বিভিন্ন রকম যে অত্যাচার সেগুলো মহিলাদের উপর করা হয়, যেটা কিন্তু মেল পার্সনদের ক্ষেত্রে সেইভাবে অ্যাফেক্টেড তারা হয় না। এটা একটা কজ। দ্বিতীয়ত হচ্ছে পভার্টি। আমরা দেখি আমাদের পশ্চিমবঙ্গে প্রচুর মহিলা পাচার হয়, মানে মহিলা বিদেশে বিক্রি করে দেওয়া হয়। এই মহিলা বিক্রি করে দেওয়ার আটকানোর জন্য মানে ভারত সরকারের একটা টিম আছে, তাদেরকে জবালা বলে। এটা একটা এনজিও যারা ভারত সরকারের সঙ্গে মিলে কাজ করে। এই জবালার ডেটা বলছে যে ম্যাক্সিমাম 90% ক্ষেত্রে দারিদ্র্যের জন্য মেয়েদেরকে, বাচ্চা মেয়েদেরকে বাবা মারা বিক্রি করে দিতে বাধ্য হয়। তাহলে পভার্টিতে একটা ছেলেকে পরিবারের লোক বিক্রি করে না। কেন করে না? কারণ জানে ছেলেটা যদি মোটামুটি 10 বছর বয়স হয়, ওকে চায়ের দোকানে কাজে লাগিয়ে দেবো, ও কাজ করবে। কিন্তু একটা মেয়েকে কাজে লাগানো যায় না। তাই যেটা করা যায় সেটা হচ্ছে মেয়েকে আমরা বিক্রি করে দেবো। ওয়ান টাইম একটা টাকাও পেয়ে যাবে। এবং ছেলেদের যতটা সহজে বিক্রি হবে, ততটা কিন্তু মেয়েদেরকে বিক্রি করা তার থেকে আরো বেশি সহজ। তো সেটার একটা সুবিধে। তো সেই জন্য দেখা যায় যে পভার্টির কারণে আবার সেই মহিলারাই অ্যাফেক্টেড হচ্ছে। এবং এই নারী পাচার চক্রগুলো এখন শুধুমাত্র দেশের অভ্যন্তরে নয়, বরং এটা আন্তর্জাতিক মার্কেট তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গ সহ আমাদের ভারতবর্ষের একাধিক রাজ্য, এশিয়ার বিভিন্ন কান্ট্রি, স্পেশালি আমাদের থাইল্যান্ড, কম্বোডিয়া, বাংলাদেশ, মায়ানমার, এইসব জায়গাকার মহিলাদেরকে রেগুলার ওয়েতে গ্লোবাল মার্কেটে বিক্রি করা হয়। তো এটা আরেকটা খারাপ দিক, যেটা ছেলেদেরকে বিক্রি হয় না। গ্লোবাল মার্কেটে ছেলে বিক্রি হয় না, মেয়ে বিক্রি হয়। তো এটাও মহিলাদেরকে অ্যাফেক্ট করে। তো সেটাও কিন্তু অ্যান থিকনার সেটাও খুব সুন্দরভাবে তার তত্ত্বের মধ্যে বুঝিয়েছে। তাহলে এই হচ্ছে অ্যানা টিকনারের প্রধান আর্গুমেন্টের জায়গা, যে এইগুলোকে ঠিক করতে হবে আমাদের আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বা আন্তর্জাতিক সম্পর্কের তত্ত্বের মধ্যে। তাই মহিলাদের জায়গাটা ছেলেদের মতো সমকক্ষ তৈরি করার জন্য আমাদেরকে এই থিওরি তৈরি করতে হবে, যাতে মহিলাদের অবস্থার পরিবর্তন ঘটে। তাহলে 1 নম্বর ফিচার হিসেবে আমরা ইন্ডিকেট করতে পারি জেন্ডার অ্যাজ অ্যান অ্যানালিটিক্যাল ক্যাটাগরি। কারণ এখানে ডেটার ফ্যাকচুয়েশন আছে। তো জেন্ডার অ্যাজ অ্যান অ্যানালিটিক্যাল ক্যাটেগরি। 2 নম্বর, ক্রিটিক অফ রিয়েলিজম। এই এতক্ষণ ধরে যতগুলো তত্ত্ব পড়লাম, একটা তত্ত্বে মহিলাদের কোনো কথা বলা হয়েছে? তাহলে অন্যান্য জায়গায় যেমন পেট্রিয়াটিক কনসেপ্ট আমরা দেখতে পাই, বা মহিলাদেরকে আলাদা চোখে কেউ দেখছে না, সেটা আমাদেরকে এখানে কিন্তু গুরুত্ব দেওয়ার কথা বলা হচ্ছে। তাই ট্র্যাডিশনাল থিওরিজ এর মতো এখানে কিন্তু রিয়েলিটির ওপর, রিয়েলিজমকে এখানে সমালোচনা করা হয়েছে, এবং মহিলাদেরকে প্রত্যেকটা তত্ত্বে আলাদা করে ফোকাস করার উপর জোর দিয়েছে। সো ফোকাস অন জেন্ডার ইকুয়ালিটি অ্যান্ড জাস্টিস। এমফ্যাসিস, 4 নম্বর ফিচার হচ্ছে এমফ্যাসিস অন হিউম্যান সিকিউরিটি। কারণ মিলিটারির বিষয়ে যদি যুক্ত থাকে শুধুমাত্র, তাহলে ওই যে মহিলাদের উপর আলাদা করে যে ওয়ারের প্রভাব, সেটা কিন্তু গুরুত্ব পায় না। তো এখানে সেটার উপর গুরুত্ব দিতে বলছেন, এবং তিনি এখানে বিশেষ করে
এর আগের যে তত্ত্বগুলোর কথা বলেছেন বা আমাদের যে ওয়ার্ল্ড সিস্টেম সব ক্ষেত্রে কিন্তু মহিলাদেরকে আলাদা করে কিছু গুরুত্ব দেয়নি, যেটা প্রত্যেকটা তত্ত্বের খামতি বলে অ্যান টিগনার বলেছেন। তো এই হচ্ছে ওভারঅল আমাদের ফেমিনিস্ট থিওরির ভাবনা। সবগুলো ক্লিয়ার? অনন্যা? হ্যাঁ তাহলে এখানে স্টপ করলাম। রাত্রিবেলায় ক্লাসে যদি পারো তো জয়েন করো, না হলে করতে হবে না, ঠিক আছে? আমি ভিডিও দিয়ে দেবো। এটা সবটা বুঝতে পেরেছো যা যা আমি বোঝালাম? পুরোটাই কিন্তু ওই হ্যাঁ স্যার। ইন্টারপ্রিটেশনের প্রথম পার্টটা পুরোটাই বুঝিয়ে দিলাম। এই ভিডিওটা আমি দিয়ে দিচ্ছি, রেকর্ড করা আছে।